নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক অরিত্র তুহিন দাসের একটি টান টান থ্রিলার গল্প, ইলেকট্রোকিউটেড অবলম্বনে রহমান রেসিডেন্স হত্যা রহস্য। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে হাইপ করে দেবেন, তাতে আমাদের ভিডিও পৌঁছে যাবে আরও অনেক মানুষের কাছে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, লেখক অরিত্র তুহিন দাসের কলমে ইলেকট্রোকিউটেড অবলম্বনে রহমান রেসিডেন্স হত্যা রহস্য। 10ই জুলাই 2024, সকাল 11টা। যাক, তাহলে বলিউড ভুলভাল দেখায় না। রহমান রেসিডেন্সের ড্রয়িং রুমে ঢুকে সবার আগে এটাই মনে হলো বীজপুর থানার আইসি রাহুল সেনের। প্রায় 1.5 বিঘে জমির উপর বানানো 3তলা বাড়িটার প্রায় পুরোটাই ভিক্টোরিয়ান আর্কিটেকচার মেনে তৈরি করা হয়েছে। মেন গেট দিয়ে ঢুকে একটা সিমেন্ট বাঁধানো রাস্তা অর্ধচন্দ্রাকারভাবে মূল বাড়ির গাড়ি বারান্দার ভিতর দিয়ে এসে আরেকটা দরজায় মিশেছে। মেন গেট আর মূল বাড়ির মাঝখানে সুদৃশ্য বাগান, তাতে ফুটে আছে শুধু লাল গোলাপ। বাড়িটা মেরুন রঙের, দেখলেই মনে হবে ব্রিটিশ পিরিয়ডের। কিন্তু গোটা শহরের লোক জানে বাড়িটা 3 বছর আগেই বানিয়েছে বীজপুর থানার বিধানসভা এলাকার অন্যতম ধনকুবের হাজি সলমান রহমান। গাড়ি বারান্দার নিচে বাড়ি সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে একটা ছোট্ট সিঁড়ি দিয়ে 5 ধাপ উঠলে একটা করিডোর পড়ে, যা দুদিকে 2টো দরজা আর সামনে একটা কাঠের সিঁড়ি 2 তলা অবধি চলে গেছে। বাঁ দিকে দরজা দিয়ে ঢুকে বিশাল ড্রয়িং রুমে প্রবেশ করেই রাহুলের চোখে পড়ল দৃশ্যটা, যেটা ওকে বলিউডের প্রচুর সিনেমার কথা মনে করিয়ে দিল। ঘরের চারিদিকে বৃত্তের প্রাচুর্যের সাথে রুচির মেলবন্ধনে ড্রয়িং রুমটা দুর্দান্ত একটা আর্টের আকার নিয়েছে। ঘরের মাঝে সাদা কাপড় পরে শহরের হুজহুরা একটা সাদা কার্পেটের উপর রাখা কফিনকে ঘিরে দাঁড়িয়ে আছে। কফিনের পাশেই বসে আছে 2জন অল্প বয়স্কা নারী, আর তারা সান্ত্বনা দিচ্ছে একজন অপেক্ষাকৃত বয়স্ক ভদ্র মহিলাকে। রাহুল এদের চেনে। কফিনের মধ্যে নির্ঘাত শুয়ে আছে সলমান রহমান, আর তার বিধবা স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে মেয়ে নার্গিস আর বৌমা সাবিনা। একটু চোখ ঘোরাতেই চোখে পড়ল ছেলে প্রতীক আর জামাই রেহান দাঁড়িয়ে আছে ঘরের এক কোণে। সকলের মুখই তীব্র শোকে আচ্ছন্ন। মাথা থেকে উর্দির টুপিটা খুলে বগলে নিয়ে নিল রাহুল, জুতোটাও খুলে রাখলো এক সাইডে। তারপর উপস্থিত লোকগুলোর দিকে দেখতে দেখতেই এগিয়ে গেল যেই ব্যক্তি ওকে ফোন করে ডেকেছে তার দিকে। তবে রাহুলকে আশ্চর্য করল ঘরে উপস্থিত লোকের ব্যবহার দেখে। উর্দি পরা বীজপুর আইসি ঘরে ঢুকে এক পাশ থেকে অন্য পাশে চলে এলেও 2-1 জন ছাড়া একবারের জন্য বাকিরা ওর দিকে ঘুরেও তাকালো না। সবাই যেন মৃত ব্যক্তিকে শ্রদ্ধা নিবেদন করছে। প্রতীক আর রেহান যেখানে দাঁড়িয়ে আছে তার পাশেই বসে আছে রাহুলের কাঙ্ক্ষিত ভদ্রলোক। এতজন সাদা পোশাকের লোকের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি একটা বেগুনি পাঞ্জাবি আর জিন্স পরে সোফায় বসে আছে। ভদ্রলোকের নাম সৌগত সুর, পেশায় মৃত সলমান রহমানের সেক্রেটারি। ভদ্রলোকের আরও একটা পরিচয় আছে, উনি বীজপুর বিধানসভার অধীনে থাকা হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান। হালিশহর পৌরসভা বর্তমানে সদ্য তৈরি হওয়া হালিশহর থানার আন্ডারে হলেও রহমান রেসিডেন্স ভৌগোলিকভাবে কাঁচরাপাড়ার মধ্যে পড়ে, যা রাহুলের এলাকায়। সৌগত সুরকে সলমান রহমানের সেক্রেটারি বলাটা অনেকটাই আন্ডারস্টেটমেন্ট, কারণ সলমান রহমানের পুরো উত্তর 24 পরগনা জুড়ে ছড়িয়ে থাকা 6টা পেট্রোল পাম্প, 3টে সোনার দোকান আর 2টো সম্পূর্ণ ডেকোরেটেড বিয়ে বাড়ি, পুরো ব্যবসাটাই সৌগত সুরের কাঁধের উপর দিয়েই পরিচালিত হয়। ছেলে আর জামাই দুজনেই প্রফেসর, কর্মসূত্রে ভারতে 2টো আলাদা আলাদা শহরে থাকে। রাহুল চুপচাপ এগিয়ে এসে সৌগত সুরের পাশে এসে বসল। ঘরের মধ্যে টুকটাক কথাবার্তা তখন চলছে, কিন্তু কোলাহল হচ্ছে না। সৌগত সুর প্রথম মুখ খুলল। সরি ইন্সপেক্টর,
আপনাকে এই শোকের মধ্যে কিছুটা বাধ্য হয়েই ডাকতে হলো। আপনি তো নিশ্চয়ই জানেন স্যার গত রাতে দেহ রেখেছেন। আমাদের মাথার উপর থেকে একটা বড় গাছের ছায়া সরে গেল। কাঁচরাপাড়ার ল অ্যান্ড অর্ডারের কাস্টোডিয়ান হিসেবে আপনার এখানে সবার সাথে থাকাটা আমার দরকারি মনে হয়েছে। সংক্ষেপে উত্তর দিল রাহুল। সালমান রহমানের ব্যাপারে বলা কথাটা যে সম্পূর্ণ সঠিক সেটা রাহুল জানে। কোনো রাজনৈতিক পদে না থেকেও সালমান রহমানই বর্তমানে রাজনৈতিক নেতাদের একচ্ছত্র লিডার, সেটা রাহুল জানে। এছাড়াও বিভিন্ন সামাজিক প্রকল্পে ভদ্রলোকের হাত সবসময় উপুড় হয়ে থাকত। বীজপুরে গণবিবাহ ভদ্রলোক চালু করেছিলেন বছর 5 আগে, এবং সেটা এখনও বেশ সাফল্যের সাথেই চলে আসছে। তবে এর আগে কোনোদিনও ভদ্রলোকের সাথে রাহুলের যোগাযোগ হয়নি। সৌগত সুরের সাথে অবশ্য যোগাযোগ ছিল, কিন্তু সেটা পৌরসভার কাজের সূত্রে। এখন ওকে একটা কথাই ভাবাচ্ছে, যে এইভাবে একজন অসাধারণ নাগরিকের মৃত্যুসজ্জায় উপস্থিত থাকাটা কি একজন পাবলিক সার্ভেন্টের সত্যিই দরকারি? ওনার মৃত্যু কিভাবে হলো? উত্তর দিতে একটু সময় নিল সৌগত সুর। তারপর রাহুলের কাছে আরো ঘেঁষে এসে গলা একদম খাদে নামিয়ে বলল, উনি ইলেকট্রোকিউটেড হয়ে মারা গেছেন। কি? গলাটা যেন একটু চড়ে গেল রাহুলের। আশেপাশে জনা 5 লোকের দৃষ্টি আকর্ষণ করলো ব্যাপারটা। আসুন বলে উঠে পড়ল সৌগত সুর। রাহুলও ওর দেখা দেখি উঠে পড়ল সোফা থেকে। বুঝতে পারল এখানে শুধুমাত্র মৃত সালমান রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে ও আসেনি। অনেক কিছু ভাবতে ভাবতে সৌগত সুরের পিছন পিছন এসে একটা ঝুল বারান্দায় দাঁড়ালো রাহুল। বারান্দা দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে। দুরন্ত গতিতে গাড়িগুলো ছুটে চলেছে রাস্তাটা দিয়ে। একটা সিগারেট অফার করে সৌগত বলল, ভিতরের পরিবেশটা কেমন যেন গুমোট হয়ে আছে। ধোঁয়া না টানলে সাফোকেশন হয়ে যাচ্ছিল আমার। বর্ষাকালের এই গুমোট ভাবটা আমাকে পাগল করে দেয়। রাহুল বুঝতে পারল লোকটা অনেক কিছু বলতে চায়, কিন্তু নিজে থেকে বলবে না। রাহুলকেই খোঁচা দিয়ে বার করে নিতে হবে। তাই সরাসরি প্রশ্ন করতে শুরু করল। কি কেস বলুন তো সৌগতবাবু? আপনি কি আমাকে কিছু বলতে চান? না না, সেরকম কিছু না। ওই স্যারের মৃত্যুটা নিয়েই বলছিলাম আর কি। আপনিই তো বললেন মৃত্যুটা ইলেকট্রোকিউটেড হয়েছে, কিন্তু আমি তো শুনে এলাম। সৌগত সুর কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকেই তাকিয়েছিল। এবার পকেট থেকে একটা কাগজ বার করে রাহুলের সামনে ধরে বলল, এটা ওনার ডেথ সার্টিফিকেট। ডক্টর জয়ন্ত বক্সি দিয়েছেন। কজ অফ ডেথ লেখা আছে হার্ট অ্যাটাক। এটাই আপনি শুনে এসেছেন তো? হ্যাঁ, কিন্তু আপনি কেন বলছেন তাহলে ইলেকট্রোকিউটেড হয়ে মারা গেছেন উনি? আর ইউ স্মেলিং সামথিং স্যার? পশ্চিমবঙ্গে লোডশেডিং ব্যাপারটা এখন মিউজিয়ামে রেখে দেওয়ার মতন হয়ে গেছে, তাই না ইন্সপেক্টর? অথচ আজ থেকে বছর 30 আগে কারেন্ট থাকাটাই আশ্চর্যের ছিল। তার উপর ঝড় জলে প্রায় তার ফার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকতো। অনেক সময় জমে থাকা জলে সেসব তার ছিঁড়ে পড়ে কত লোকের যে প্রাণ গেছে তার হিসেব নেই, জানেন। আমার মাও এইভাবেই, বুঝলেন? কথাটা বলে রাহুলের কাঁধে হাত দিয়ে বলল, কেউ কারেন্টে মারা গেলে তার শরীর কিরকম হয়ে যায় সেটা আমি জানি ইন্সপেক্টর। কাল রাতে আমি ছিলাম না বীজপুরে, আজ সকালে ফিরেছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি স্যারের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি। ওকে যখন কফিনে শোয়ানোর পরে ডালা লাগানো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি প্রথমবারের জন্য মৃত লোকটাকে দেখি। বিশ্বাস করুন, ওরকম রক্তশূন্য শরীর কারেন্ট লেগে মারা না গেলে হয় না। আমি লোকটাকে সব থেকে বেশি দিন সবার থেকে অনেক অনেক ক্লোজ দেখেছি। আমি বলছি হার্ট অ্যাটাকে উনি মারা যাননি। কিন্তু সেটা কিভাবে সম্ভব? একবার বাড়ির ভিতরের দিকে উঁকি মেরে দেখে রাহুল বলল, এই বাড়িতে যা দেখছি সব তো বিদেশি ইলেকট্রিক ফিটিংস লাগানো। এখানে কিভাবে কেউ কারেন্ট খেয়ে মারা যাবে? আর আপনার কথা ঠিক হলে ডক্টর জয়ন্ত বক্সির ডেথ সার্টিফিকেট তো ফেক হয়ে যাবে। আর তাছাড়া সেটা কেনই বা কেউ করতে যাবে? কেউ কেনই বা সালমান রহমানের মতো মানুষের মৃত্যুর কারণকে ম্যানুপুলেট করতে যাবে? সেই জন্যেই তো আপনাকে ডাকা। তদন্ত করতে হবে আপনাকে, তবে প্রচণ্ড সিক্রেট ভাবে। বুঝতেই পারছেন, সালমান রহমানের কফিন খুলে দেখার পারমিশন আপনি পাবেন না, ওটা সম্ভব না। অর্থাৎ পোস্টমর্টেম করার আশা আপনাকে ছেড়ে দিতে হবে।
এই বাড়িতে সিসিটিভি আছে, তবে সেটা বাইরে থেকে কেউ বাড়িতে ঢুকছে কিনা বোঝার জন্য। ঘরের মধ্যে সিসিটিভি নেই। আপনি বাড়ির সবার সাথেই কথা বলতে পারবেন, তবে একজন বন্ধু হিসাবেই আপনাকে সেটা করতে হবে। আর হ্যাঁ, তদন্ত করে যা পাবেন সেটা পুলিশ রেকর্ডে আমার পারমিশন ছাড়া উঠবে না। এটাকে কিন্তু অনুরোধ হিসাবে দেখবেন প্লিজ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রেকর্ডে উঠবে না মানে আপনি কি ভাবছেন এটা হোমিসাইড? দেখুন, ইলেকট্রোকিউটেড হয়ে মারা গেলে সেটা কেন ডেথ সার্টিফিকেটে দেখানো হয়নি সেটাই আমার সব থেকে বড় খটকা। ইলেকট্রোকিউটেড হওয়াটা এই পরিবেশে, মানে আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে এরকম বিদেশি ইলেকট্রিক ফিটিং লাগানো প্রাসাদে, খুবই আশ্চর্যের ব্যাপার। কিন্তু একদমই যে হতে পারে না সেটা তো না, তাই না? আর সেরকম কিছু হলে তো লুকোনোরও দরকার নেই। মানুষ তো অ্যাক্সিডেন্টে মারা যেতেই পারে, তাই না? হ্যাঁ, সে তো অবশ্যই, যদি না। আচ্ছা, সন্দেহের তীর কি বাড়ির সবার দিকে? সবার মধ্যে কি মিসেস রহমানও চলে আসবেন? ম্যাডাম, মানে মিসেস রহমান মনে হয় না স্বামীকে খুন করবেন। তবে বিশ্বাস করুন, যেখানে টাকা পয়সা জড়িত সেখানে যা খুশি হতে পারে। তাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার কিন্তু আমি আপনার উপরেই ছেড়ে দিচ্ছি। আর খুনি যদি বাইরের লোক হয় তাহলে খুনিকে শাস্তি দেওয়ার কাজটা আমিই করব। সরকারের মূল্যবান সময় নষ্ট করার প্রয়োজন পড়বে না। তবে খুনি যদি বাড়ির লোক হয় তাহলে তাহলে কি করব জানি না, বুঝলেন? সেই জন্যই তো আমাকে জানতে হবে কেন স্যারকে কারেন্ট দিয়ে মারা হলো। কিন্তু সৌগতবাবু, বাড়ির লোক? সবাই সাসপেক্ট ইন্সপেক্টর, আমিও সাসপেক্ট। তবে আমার অ্যালিবাই আছে। আর আমি স্যারের মৃত্যুতে এমন কিছু লাভবান হইনি, বরং ক্ষতির পরিমাণটা সব থেকে বেশি আমারই। এই ব্যাপারে যদি একটু খুলে বলেন, মানে কে কি পেল সালমান রহমানের মৃত্যুর পর? না। রাহুলের কাঁধে হাত দিয়ে ওকে ড্রয়িং রুমের দিকে যেতে ইশারা করে বলল, আমি আপনাকে নিজে থেকে আর কোনো তথ্য দেব না। তাতে তদন্ত ম্যানিপুলেট হতে পারে। আপনি বুদ্ধিমান অফিসার। আপনি যেভাবে সোমনাথ দাসকে আটকেছিলেন সেটা তো আমরা সবাই জানি। আপনাকে আমি নিজের মতো করে তদন্ত করার সম্পূর্ণ অধিকার দিলাম। জানি আপনি সরকারি কর্মী, সৎ অফিসার, আপনাকে তাই কোনো টাকা অফার করব না। আমি সত্যিটা জানতে চাই রাহুলবাবু। স্যারের মৃত্যুর সত্যিটা শুধু আপনি আমাকে উদ্ঘাটন করে দিন প্লিজ। আর হ্যাঁ, আপনাকে কিন্তু কেউ তদন্ত করতে অর্ডার দেয়নি। আপনি আমার কাছে অনেক কিছুই জানতে চাইতে পারেন, কারণ একজন পাবলিক সার্ভেন্ট এবং ল অ্যান্ড অর্ডারের কাস্টোডিয়ান হিসাবে এই শহরের অন্যতম ধনী এবং ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির মৃত্যুর ব্যাপারে আপনার একটা স্বাভাবিক কৌতূহল থাকা উচিত। দেখুন, সেই সুতো ধরে টানতে টানতে কিছু আসে কিনা। ওরা ততক্ষণে ড্রয়িং রুমে আবার চলে এসেছে। ঘর ছেড়ে যাওয়ার সময় পরিবেশ অনেকটাই বদলে গেছে। সবাই যেন সৌগত সুরের জন্যই অপেক্ষা করছিল। সালমান রহমান সাহেবের এবার মাটির নিচে শোয়ার সময় হয়ে এসেছে। এক আকাশ মেঘের মধ্যে কফিনবন্দি সালমান রহমান নিজের হাতে তৈরি রহমান রেসিডেন্সি ছেড়ে শেষবারের মতন বেরিয়ে গেলেন। 13 জুলাই 2024। পরের দুটো দিন কিছুই করতে পারেনি রাহুল, কারণ পৌরসভার সাথে যৌথভাবে সরকারি জমি জবরদখল করে থাকা দোকান উচ্ছেদ করতে যেতে হয়েছিল। আপাতত মেন রাস্তার দুধারে বেআইনিভাবে বসে থাকা দোকান সরিয়ে দেওয়া হচ্ছে লোডার চালিয়ে। দুদিন ধরে সেই সব করার পর শনিবার সকালে অফিসে এসে নিজের চেম্বারে বসে চা খেতে খেতে হঠাৎ করে সালমান রহমানের ব্যাপারটা মাথায় এলো। কিভাবে এগোনো যায় সেটা নিয়ে ভাবছে এমন সময় ঘরে ঢুকলো এসআই সৈকত পাল। স্যার, এই লিস্টটা কাল রাতে পৌরসভা থেকে এসেছে, আপনি একবার দেখে সই করে দিন। আজ বিকেলের মধ্যে ডিএম অফিসে পাঠাতে হবে। কিসের লিস্ট? ওই যে দোকানগুলো ভাঙা পড়লো। ও, দাও। সৈকত লিস্টটা রাহুলের হাতে দিয়ে চলে যাবার উপক্রম করতেই রাহুল আটকে দিল। ওকে সামনের চেয়ারে বসতে বলে লিস্টের উপরে চোখ বোলাতে লাগলো। প্রায় 150 দোকান ভাঙা পড়েছে, 10 পাতার লিস্ট। চোখ বোলাতে বোলাতে 4 নম্বর পাতায় এসে রাহুলের চোখ হঠাৎ আটকে গেল।
সৈকতের দিকে লিস্টে থাকা একটা বিশেষ নামের উপর ইঙ্গিত করে রাহুল বলল, বাবা, এরও অবৈধ দোকান ছিল নাকি? সৈকত নামটা দেখে নিয়ে বলল, আপনি তো নিজেই দাঁড়িয়ে থেকে সোহিনী মেডিকেলের সামনে এক্সটেন্ডেড জায়গাটা ভাঙলেন। ওহো, তাই তো। আমি আসলে দোকানের নাম না দেখে মালিকের নাম দেখছিলাম। সোহিনী মেডিকেলের মালিক যে ডক্টর জয়ন্ত বক্সি সেটা জানা ছিল না। আরে স্যার, কি বলবো আপনাকে, আমি তো এই লিস্ট চেক করার সময় এমন এমন সব নাম দেখেছি যে নিজের থেকেই চমকে উঠেছি। আমি যে পাড়াতে ভাড়া থাকি সেখানে একজন লোক আছে, এডেলে চাকরি করে। ওর নামে 5টা দোকান পেলাম। এদিকে এই পাড়াতে কেউ কিচ্ছু জানে না, এখন সব সামনে আসছে। লিস্টটার নিচে সই করে সৈকতকে ফেরত দিয়ে রাহুল বলল, পাঠিয়ে দাও। আর তোমাকে একটা প্রশ্ন করার ছিল সৈকত, তোমার কি একটু সময় হবে? কি যে বলেন না স্যার, আমার সময় হবে না কেন, বলুন। ডেথ সার্টিফিকেটে ফেক কারণ লেখার জন্য এদিককার ডাক্তাররা কত করে নিচ্ছে আজকাল? সৈকত প্রশ্নটা শুনে বেশ ঘাবড়ে গেল। ওই শহরে এসেছে বছর 2 হয়েছে, এর মধ্যে এরকম কোনো ঘটনার সামনে ও পড়েনি। আমি জানি না স্যার। একটু খবর নাও। এখন তো 11:30 বাজে, দুপুর 3টের মধ্যে আমাকে জানিও। বিকেলের দিকে আমার কিছু কাজ আছে। সৈকত চলে গেলে রাহুলও নিজের চেম্বার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর নিজের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। রেহমান রেসিডেন্সিটা শহরের এক প্রান্তে, বড় জৌনপুর এলাকায়। কাঁচরাপাড়া শহর যেখানে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশেছে, সেখানেই সুবিশাল প্রাসাদটা তৈরি করে আপাতত জান্নাতে সম্ভবত পৌঁছে গেছেন হাজি সালমান রহমান। রাহুলের বাইকটা দরজায় এসে দাঁড়াতেই একটা অল্প বয়সী ছেলে এসে দরজা খুলে দিল। ছেলেটা বোধ করি রাহুলকে চেনে। রাহুলের এই প্রশ্নের জবাবে ছেলেটা জানালো যে বাড়িতে এই মুহূর্তে প্রায় সবাই আছে। বাড়ির গ্যারাজের সামনে নিজের বাইকটা রেখে রাহুল ভিতরে না ঢুকে প্রাসাদ সম বাড়িটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। বাইরে থেকে দেখলে বোঝা যায় না কতটা সুন্দরভাবে বাড়িটা বানানো হয়েছে। দক্ষিণমুখ বাড়িটা প্রায় 3 তলা সমান উঁচু, কিন্তু আসলে 2 তলা। 1 তলাটাই অবশ্য মাটি থেকে অনেকটা উপরে, 5টা সিঁড়ি ভেঙে উঠতে হয়। বাড়ির 4 কোণে 4টে ঝুল বারান্দা। উত্তর পূর্বের বারান্দাতে দাঁড়িয়েই রাহুল কথা বলেছিল সৌগত সুরের সঙ্গে। উত্তর আর দক্ষিণ দুদিকে বাগান থাকলেও উত্তরের বাগানটা যেন একটু প্রাইভেট। 3টে দোলনা, বসার জন্য কংক্রিটের বেদি, হাঁটার জন্য মাটির রাস্তা, এইসব দিয়ে উত্তরের বাগান সাজানো। রাহুল এইসবই দেখছিল, হঠাৎ করে একটা পায়ের শব্দ পেয়ে শব্দটা যেদিক থেকে আসছিল সেদিকে এগিয়ে গেল। আরে, ইন্সপেক্টর রাহুল সেন না? প্রতীক রহমান এগিয়ে এসে হ্যান্ডশেক করলো রাহুলের সাথে। আমাকে বিপ্লব বলল যে বীজপুর থানার অফিসার এসেছে, আর এসে নাকি উত্তরের বাগানে গেছে। শুনেই আমি চলে এলাম। ঘরে আসবেন তো নাকি? প্রতীক রহমান একটা টি শার্ট আর একটা বারমুডা পরে আছে। ওকে দেখে রাহুলের মনে হলো ভদ্রলোক এখনো ঠিকঠাক শোক কাটিয়ে উঠতে পারেনি। হ্যাঁ, অবশ্যই। আসলে আপনাদের বাড়িতে এর আগে একবারই এসেছি, তাও যেদিন আপনার বাবা গত হলেন। ওই জন্য একটু ঘুরে দেখছিলাম। চমৎকার একটা বাড়ি বানিয়ে গেছেন কিন্তু আপনার বাবা। এ শহর কেন, কল্যাণীতেও এরকম প্রাসাদ একটাও নেই। আসলে আর্কিটেক্ট কিন্তু আমি, মানে টেকনিক্যালি আমি না। আমি যে কলেজে পড়াই ওখানের আর্কিটেকচার ডিপার্টমেন্টের একজন প্রফেসরকে দিয়ে বানিয়েছি। তবে ইনপুট যা দেওয়ার আমিই দিয়েছি, বাবা দিয়েছে পয়সা আর নামটা। নামটাই তো অনেকটা বড়, তাই না? এই নাম শুনলে অনেক ঘাড় তেড়া লোকও অনেক কাজকর্ম করে দিত ভয়ে ভয়ে। হ্যাঁ, এটাই তো আমাদের সমাজের সমস্যা। লোকে ভয়ে কাজ করে, ভালোবেসে না। বাবাকে ভালোবাসার তো কম কারণ ছিল না লোকের কাছে, কিন্তু তাও দেখুন, ভয় না দেখালে কাজ কেউ করে দিত না। যাকগে, বাদ দিন সেসব কথা। বলুন, আপনার আজ আসার উদ্দেশ্য কি? কিছুই না, সেদিন তো আপনাদের সাথে কথাবার্তা হওয়ার সুযোগই হলো না। আজ একটু কাজের চাপ কম ছিল, তাই ভাবলাম একবার দেখা করে আসি। ওরা ততক্ষণে বাড়ির ভিতরে ঢুকে পড়ে ড্রয়িং রুমে এসে বসেছে। আগের দিন যেখানে সালমান রহমানের কফিন ছিল, সেখানে একটা শ্বেত পাথরের হাঁস রাখা আছে। ওরা দুজন দুটো সোফায় বসল। একজন অল্প বয়সী ছেলে এসে চা দিয়ে গেল। ভালো করেছেন। আপনাদের সাথে তো কোনো বাজে কাজ না থাকলে দেখা সাক্ষাৎই করা যায় না। আর সেদিনের জন্য ক্ষমা প্রার্থনা করছি। সেদিন একদমই আপনাকে সময় দিতে পারিনি। আসলে বাবার চলে যাওয়াটা এতটাই আকস্মিক যে...
হঠাৎ করেই কি সব হয়ে গেল? হ্যাঁ, মানে বিন্দু মাত্র সময় পাইনি আমরা। ডাক্তার জয়ন্ত বক্সী আস্তে আস্তে সব শেষ। উনি এসে ডেথ সার্টিফিকেট দেওয়া ছাড়া কিছুই করতে পারলেন না। সাথে সাথেই ডেথ সার্টিফিকেট দিয়ে দিলেন? না না, মানে ডেথ হয়ে গেছে সেটা বলে উনি চলে গেছিলেন ওর চেম্বারে। আমি ঘন্টা 3 পরে চেম্বার থেকে সার্টিফিকেট কালেক্ট করে নিই। ও আচ্ছা, ডক্টর বক্সিকে কি আপনিই খবর দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, বাবাকে উনিই দেখতেন। ফ্যামিলি ডাক্তার হিসাবে ওকেই আমরা মিন করি। কিন্তু হঠাৎ আপনি এসব প্রশ্ন করছেন কেন? আরে আপনি ভুল বুঝবেন না, আমি জাস্ট জানার জন্য প্রশ্ন করছিলাম। আমাকে পুলিশ ভেবে ভুল করবেন না, আমি শুধু আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি। এইসব প্রশ্ন তো কথা প্রসঙ্গে চলে আসে, তাই না? হ্যাঁ, তা তো আসবেই। তবে পুলিশ দেখলেই যে ভয়টা আসে সেটাকেও তো সহজে কাটানো যায় না, তাই না? কেন কাটানো যাবে না? পুলিশের সাথে মিশলেই বুঝতে পারবেন আমাদের মধ্যেও মানবিক একটা ব্যাপার আছে। সব সময় আমরা শুধু ক্রাইম নিয়েই ভাববো, সেটাও তো আমাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে ঠিক না, তাই না? তা তো বটেই। আচ্ছা, আর কেউ বাড়িতে নেই? মানে আপনার বোন, মিসেস, বোনের হাজবেন্ড? হ্যাঁ, আছে তো। আপাতত আমরা সবাই বাড়িতেই আছি। মা একটু সামলে উঠলে তারপর আবার যে যার কাজে যাবখন। দাঁড়ান, আমি সবাইকে ডেকে আপনার সাথে পরিচয়টা করিয়ে দিই। একটু দাঁড়ান। না না না, থাক, আজ আর সময় হবে না, বুঝলেন? প্রথম দিনই সবার সাথে পরিচিত হয়ে গেলে পরের দিন এই বাড়িতে ঢোকার কারণ নাও পেতে পারে। এই ভেবে রাহুল বাড়ির সবার সাথে পরিচয় করতে চাইল না। বলল, অন্যদিন এসে আপনাদের সবার সাথে পরিচয় করে যাব, আজ একটু কাজ আছে। প্রতীক রহমান রাহুলকে ওর বাইক অবধি এগিয়ে দিল। মাঝখানে অবশ্য দুজনের মধ্যে কোনো কথাবার্তা হলো না। রহমান রেসিডেন্স থেকে বেরিয়ে রাহুল থানার দিকে গাড়ি ছোটালো। ফেক ডেথ সার্টিফিকেটের রেটটা ততক্ষণে জোগাড় করে ফেলেছে সৈকত, এবং সেটা মোটামুটি সাধারণ মানুষের সাধ্যের বাইরে। এছাড়াও পলিটিক্যাল কানেকশন থাকাটা ম্যান্ডেটরি। টাকা থাকলেও ফেক সার্টিফিকেট কেনা যাবে না যতক্ষণ না মাথার উপরে একটা রাজনৈতিক ছাতা আছে। থানায় এসে পুরো ব্যাপারটা শুনে রাহুল এক ফোঁটাও না ভেবে বুঝতে পারল যে কাঁচরাপাড়া শহরে সে ক্ষমতা যে জনাকড়ি লোকের আছে তাদের মধ্যে সলমান রহমানের পরিবারের নাম প্রথম 2-3 মধ্যেই থাকবে। রাত 9টার সময় সিভিল রেসে সোহিনী মেডিকেল পৌঁছালো রাহুল। ডক্টর বক্সী এখানে রাত 8টা থেকে 11টা অবধি প্র্যাকটিস করেন। রাহুলকে দেখেই ডক্টর বক্সির অ্যাসিস্ট্যান্ট ছেলেটা এগিয়ে এসে ওর আসার কারণ শুনে ডিসপেন্সারের ভেতরে একটা ছোট্ট ঘরে নিয়ে গিয়ে বসিয়ে কোথাও একটা চলে গেল। মিনিট খানেক পরেই আবার ফিরে এসে রাহুলকে বলল 10 মিনিট বসতে। ডক্টর বক্সী একটা ক্রিটিক্যাল কেস দেখছেন, ওটা হলেই রাহুলকে ডেকে নেওয়া হবে। রাহুল ছোট্ট ঘরটা দেখে বুঝতে পারল এটা আরেকটা ডক্টরস চেম্বার। বীজপুর থানার ইন্সপেক্টর হওয়ার সুবাদে ওকে বাকি পেশেন্টদের মতন বাইরে বসে অপেক্ষা করতে হবে না, আলাদা একটা এসি ঘরের সুবিধাও পাবে। 10 মিনিট লাগলো না, 5 মিনিটের মাথায় অ্যাসিস্ট্যান্ট ছেলেটা জানালো যে ডক্টর বক্সী রাহুলকে একবার দেখবেন। রাহুল ডক্টর বক্সির চেম্বারে ঢুকে বসতেই ডক্টর বক্সী জানতে চাইল, বলুন স্যার, কি সমস্যা হয়েছে? বয়স্ক সৌম্যকান্ত চেহারার লোকটাকে দেখতে দেখতেই রাহুল উত্তর দিল, আমি আসলে আমার কোনো সমস্যা নিয়ে আসিনি ডাক্তারবাবু, আমি এসেছি আপনার সাথে একটু পরিচিত হতে। মানে আমার সাথে? তা আমি তো একজন সাধারণ ডাক্তার, তা হঠাৎ আমার সাথে পরিচয়? ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। আপনার ডিসপেন্সারির অনেকটা অংশই ভাঙা পড়েছে, তাই না? ওই ব্যাপারেই একটু কথা বলতে এলাম। খুব অসুবিধা হয়ে গেল বলুন আপনার? ডক্টর বক্সী প্রেসক্রিপশন মনে হয় তারিখ লিখছিলেন। রাহুলের কথা শুনে হাতের পেন নামিয়ে রেখে চেয়ারে হেলান দিয়ে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন রাহুলের দিকে। তারপর বললেন, তা সে আর কি করা যাবে, শুনেছি তো পুরো মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ডাইরেক্ট অর্ডার দিয়েছিল। তা আমার ক্লিনিকের কিছু ক্ষতি হয়নি। আপনারা যা ভেঙেছেন সেগুলো তো রুগীদের একটু বসার জায়গা করে দেওয়ার জন্যই বানিয়েছিলাম। কবে এবার রুগীদের একটু অসুবিধা হবে, এই আর কি। আমার আসলে খুব খারাপ লাগছে, এত শত দোকান এইভাবে ভেঙে ফেলতে আমরা বাধ্য হলাম। তারপর সলমান রহমানও মারা গেলেন,
উনি থাকলে হয়তো আরেকটু ডিলে করা যেত অর্ডারটা। হ্যাঁ, ওর চলে যাওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক। এখন তো এলাকার পরিস্থিতি আরও টালমাটাল হয়ে যাবে। আপনি তো ডেথ সার্টিফিকেট দিয়েছেন না? ওর কি সত্যি হার্ট অ্যাটাক হয়েছিল? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? কিছু হয়েছে নাকি? মানে সলমানের মৃত্যুটা সন্দেহজনক নাকি? আরে না না, সেসব কিচ্ছু নয়। আপনি শুনলাম ওর অনেক দিনের ডাক্তার, তাই একটু ওর ব্যাপারে জানতে এলাম। আসলে সালমান রহমানের মৃত্যুর ফলে এই এলাকার রাজনৈতিক পরিস্থিতি বদলে যাবে বলেই আমি মনে করছি। আপনার কথা শুনে মনে হলো আপনিও একই রকম ভাবছেন। আসলে একটা শূন্যস্থান তৈরি হবে, বুঝলেন তো? তাই লোকটাকে একটু কাছ থেকে জানতে চাইছিলাম। পরিস্থিতি বদলালে আমাকেই তো সামলাতে হবে, তাই না? আর তাছাড়া বড় লোকদের মৃত্যু যদি স্বাভাবিকভাবে হয়, তাহলেই কেন জানি না আমার সেটাতে খুব সন্দেহ হয়। বড় লোকরা কোথায় গুলি খেয়ে, বিষ খেয়ে, লরি চাপা পড়ে মরবে, সেখানে হার্ট অ্যাটাক আমাকে খুব বিরক্ত করে, বুঝলেন? যাক, আমার ক্লিনিক ভাঙা নিয়ে আপনি যে সহানুভূতি দেখাতে আসেননি, সেটা ভেবে ভালো লাগলো। প্রথম দিকে একটু অস্বস্তি হচ্ছিল, ভাবছিলাম পুলিশ কবে থেকে ভাবতে শুরু করেছে আবার আমাদের ব্যাপারে। তবে সলমান রহমানের মৃত্যুর ব্যাপারে আপনাকে একটু ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে। ওর মৃত্যুটা সম্পূর্ণ স্বাভাবিক, ন্যাচারাল। তবে তবে অনেক অস্বাভাবিক ঘটনার পরিণতিও কিন্তু অ্যাপারেন্টলি নর্মাল হতে পারে, তাই না? আপাত স্বাভাবিক মানে মানে ধরুন আপনি কোনো একটা দুশ্চিন্তায় আছেন, আর সেই দুশ্চিন্তা করতে করতে আপনি একটা একটা করে দুর্ঘটনায় পড়তে থাকলেন। তো এবার দুর্ঘটনায় পড়াটা স্বাভাবিক হলেও ওর পেছনে যে দুশ্চিন্তাটা ছিল সেটাকে তো আর স্বাভাবিক বলা যায় না, কি তাই না? যায় স্বাভাবিক বলা? আপনি বলতে চাইছেন যে সলমান রহমানের হার্ট অ্যাটাকের পিছনে কোনো এগ্রিগেটর আছে, অন্য কোনো ঘটনার জন্য হার্ট অ্যাটাক হয়েছে, তাই তো? হ্যাঁ, আমার তাই মনে হয়েছে। তবে সেটা বড় লোকদের ক্ষেত্রে অস্বাভাবিক না। বেশিরভাগ বড় লোকই হার্ট অ্যাটাকে মারা গেলে যদি ঠিকঠাকভাবে তদন্ত করে দেখা যায়, তাহলে দেখবেন যে হার্ট অ্যাটাকের পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, ডেফিনিট কোনো কজ। সলমানের বড় ব্যবসার চেইন থাকলেও ছেলে জামাই কেউই কিন্তু ব্যবসায় ইন্টারেস্টেড ছিল না। আর সেসব নিয়ে সলমান একটু স্ট্রেসে ছিল, সেটা আমি জানি। সেখান থেকে হার্ট অ্যাটাক হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বিশেষ করে করোনার পরে। এই করোনাতেই ওর ফেরার কোনো কথাই ছিল না। তখন ওই প্রাসাদটা বানাচ্ছে। আমার চেনা একটা নার্সিংহোমে ভর্তি ছিল, আমি ওকে দেখতাম সেই সময়। প্রাসাদটা দেখে যাবে ও, সেই ব্যাপারে খুব একটা শিওর ছিল না। তবে রিকভারিটা ভালো হয়েছিল। 3 বছর তো টিকে গেল। আচ্ছা, ওর মৃত্যুর পর সম্পত্তি কি দুভাগে ভাগ হচ্ছে? নট শিওর, ওটা প্রবাল বলতে পারবে। প্রবাল মানে প্রবাল ব্যানার্জি, অ্যাডভোকেট, চেনেন নিশ্চয়ই? হ্যাঁ, চিনি তো সবাইকেই, তবে প্রবাল ব্যানার্জি যে এদের অ্যাডভোকেট সেটা আমি জানতাম না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। আপনি বললেন যে সলমান রহমানের মৃত্যুর পরে রাজনৈতিক পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যেতে পারে। তা আপনি কি সন্দেহ করছেন? আপনি কি সন্দেহ করছেন যে সলমান যাকে উত্তরাধিকার দিয়ে যাবে তাকে সলমানের চামচারা মাথা পেতে নাও নিতে পারে? সেটাই স্বাভাবিক নয় কি? আপনি তো নিজেই বললেন যে ওরা কেউ ব্যবসার দায়িত্ব নিতে চায় না। তার মানে ওরা নিশ্চয়ই কেউ সলমানের রাজনৈতিক প্রতিপত্তিরও উত্তরাধিকার নিতে চাইবে না, তাই না? এতে করে এই শহরে একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হবে।
আর সেটা যে খুব একটা ভালো জিনিস না, সেটা আপনি ভালো করেই জানেন। হুম ডক্টর বক্সি একটু চুপ করে গেলেন। কিছুক্ষণ ধরে চোখ বন্ধ করে কিছু একটা ভাবলেন, তারপর বললেন, দেখুন, আমি ওদের পরিবারকে ৩০-৩৫ বছর ধরে চিনি। সালমানের ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর মেয়ে কমার্স ব্যাকগ্রাউন্ডের কৃতি স্টুডেন্ট, আর দুজনেরই কিন্তু কলেজ ছাত্র রাজনীতি করার রেকর্ড আছে। আপনার সাথে কথা বলতে বলতে আমি ভেবে দেখলাম যে ওরা কেউ ব্যবসা বা রাজনীতি করতে চায় না। সেটা কিন্তু একটু হলেও অস্বাভাবিক, তাই না? তবে মেয়ে নার্গিসের রাজনীতিতে না আসতে চাওয়ার কারণ মনে হয় ওর হাজব্যান্ড। নার্গিসের শ্বশুরবাড়িও বড় লোক, তবে রাজনীতির আশেপাশেও থাকে না, মানে কেমন জানি ইন্ট্রোভার্ট। কিন্তু ছেলের তো এই সমস্যা নেই। দেখুন, প্রফেসরি করে বেঁচে থাকা যেতেই পারে, কিন্তু কোটি টাকার সম্পত্তি আর ভবিষ্যতে ওই মন্ত্রী টন্ত্রী হয়ে যাওয়ার সুযোগ কি হে যুগে ছেড়ে দেওয়ার? হ্যাঁ, এরকম বোকা কেউ আছে? আপনাকে দুটো শেষ প্রশ্ন করব, তারপর আমি উঠব, বাইরে অনেক পেশেন্ট ওয়েট করছে। ডক্টর বক্সির শেষ কথাগুলোকে মনের গভীরে গেঁথে নিলেও প্রকাশ্যে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল রাহুল। বলল, আপনি সালমান রহমানকে শেষ কি সেই রাতেই দেখেন? কারণ পরের দিন আমি ছিলাম ওর বাড়িতে, আপনাকে কিন্তু দেখতে পাইনি আমি। হ্যাঁ, দেখতে পাননি, কারণ মৃত্যুর রাতের পরে আমি ওই বাড়ি যাইনি। আমি যখন যাই তখন ঘড়িতে সময় হয়েছে এই ধরুন সন্ধে 7টা। গিয়ে দেখি সালমান আর নেই। 5 মিনিটের বেশি থাকিনি আমি। পরে ওর বাড়ির একটা চাকর এসে ডেথ সার্টিফিকেট নিয়ে যায়। আর আমাকেও ও বাড়িতে পরের দিন দেখেননি, কারণ আমার মনটা খুব একটা ভালো ছিল না। আসলে বুঝতেই পারছেন, আমারও তো বয়স হয়েছে। সমবয়সীরা সব এক এক করে কেটে পড়ছে, আর শেষ যাত্রা দেখতে ভালো লাগে না ইন্সপেক্টর। ডক্টর বক্সির দীর্ঘশ্বাসের সাথে সাথে রাহুলও শেষ প্রশ্নটা করে ফেলল। আচ্ছা ডাক্তারবাবু, সালমান রহমানের হার্ট অ্যাটাকটা কি ইলেকট্রিক শক খাওয়ার জন্য হতে পারে? না না, একদম না, একদম না। ইলেকট্রিক শক টকের কোনো কিছু তো আমি পাইনি। আর তাছাড়া ওই বাড়িতে ইলেকট্রিক শক কোথা থেকে লাগবে? ডক্টর বক্সির প্রশ্নের উত্তর না দিয়ে একটু হেসে উঠে পড়ল রাহুল। আগামীকালের প্ল্যানিংটা মাথায় ছোকে নিয়ে রুটি তড়কা কেনার জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে রওনা দিল। পরের দিন সকাল সকালই রাহুল হানা দিল অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জির বাড়ির চেম্বারে। রবিবারের দিনটা প্রবাল ব্যানার্জি বাড়ির চেম্বারেই বসে। গিয়ে রাহুল প্রথমেই প্রবাল ব্যানার্জিকে জানিয়ে দিল যে সালমান রহমানের মৃত্যুটা পুলিশের চোখে একটু সন্দেহজনক, আর তার সাথে যেহেতু এলাকার রাজনৈতিক পরিস্থিতি জড়িয়ে আছে, তাই সালমান সাহেবের সাকসেশনটা কিভাবে প্ল্যান করা আছে সেটা ওর জানা জরুরি। তবে ওদের এই মিটিং পুরোটাই কনফিডেন্সিয়াল থাকবে, সেটাও স্পষ্ট করে দিল রাহুল। দেখুন ইন্সপেক্টর, আমি সামনের মঙ্গলবার ওদের পরিবারকে অফিসিয়ালি এই ব্যাপারে যা যা হয়ে আছে সেসব জানাবো। তার আগে আপনাকে আমি জানাতে পারি, কিন্তু সেগুলো সব অফ দ্য রেকর্ড রাখতে পারলেই আমি আপনাকে বলতে পারি। এগুলো শোনার পর আপনি আপনার তদন্ত চালিয়ে যেতেই পারেন, কিন্তু কোনো স্টেপ নিতে পারবেন না যতক্ষণ না রহমান পরিবারকে আমি পুরো ব্যাপারটা জানাচ্ছি। প্রবাল ব্যানার্জি কথাটা বলে একটা বড় ফোল্ডার বার করে রাহুলের সামনে রাখল। রাহুল দেখল ফোল্ডারের উপরে বড় করে সালমান রহমানের নাম লেখা আছে। প্রবাল ব্যানার্জিকে আশ্বস্ত করার জন্য রাহুল বলল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন প্রবালবাবু, আজ আপনার সাথে আমার সালমান রহমানের ব্যাপারে কোনো কথাই হয়নি। ঠিক আছে, তাহলে আপনাকে ব্যাপারটা খুলেই বলি। সালমান রহমানের এক স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে, এটা নিশ্চয়ই আপনি জানেন। রহমান রেসিডেন্সি তৈরি করার পরে প্রথমবারের জন্য ভদ্রলোক উইল করেন। তাতে
ওর অবর্তমানে ওর ব্যাংকে রাখা সমস্ত টাকাসহ বাড়িটা পাবে ওর বউ আয়েশা বেগম। সোনার দোকান আর বিয়েবাড়ি যাবে ছেলে প্রতীকের কাছে, আর মেয়ে পাবে পুরো পেট্রোল পাম্পের ব্যবসা। বাহ, খুব ভালোভাবেই তো ভাগ করেছেন ভদ্রলোক। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা এখানেই শেষ না। এটা তো গেল প্রথম উইল। তারপর মৃত্যুর আগের দিন অবধিও রহমান সাহেব উইল চেঞ্জ করেছে। লোকটা প্রচণ্ড ফ্রিকল মাইন্ডেড লোক ছিল। প্রতি কোয়ার্টারেই একবার করে চেঞ্জ করেছে উইল। হ্যাঁ, তবে তার কারণও ছিল। এই 3 বছরে 2টো পেট্রোল পাম্প আর একটা বিয়ে বাড়ি যোগ হয়েছে। শেষ যে উইলটা উনি করেছিলেন, মানে যেটা আমার কাছে রাখা আছে, তাতে বাড়ির সাথে ব্যাংকে রাখা 75% টাকা বেগমকে দিয়ে গিয়েছেন। যাব বাবা, কমিয়ে দিলেন কেন? না না, কমেনি, উল্টে বেড়েছে। 2021 সালে 100% টাকার যা ভ্যালুয়েশন ছিল, 2024 সালে 75% টাকার ভ্যালুয়েশন ঢের বেশি। আর ওই বাকি 25%? ওটা পাবে ওর রাজনৈতিক উত্তরসূরি। সেটা কে, মানে মেয়ে না ছেলে? আগামী বিধানসভায় যে ভোটে লড়তে রাজি থাকবে। ও, সমস্যা হচ্ছে, রহমান সাহেব বেঁচে থাকতে থাকতে নিজের 2 ছেলে মেয়েকেই রাজনীতিতে আনতে চেয়েছিলেন। ওর ইচ্ছে ছিল একজন বিধায়ক হয়ে এলাকা সামলাবে, আরেকজন সাংসদ হয়ে দেশের বুকে ওর নাম ছড়িয়ে দেবে। তবে মুশকিল হলো, কোনটা কে হবে সেটা না উনি ঠিক করে উঠতে পেরেছিলেন, না ওর 2 সন্তান। দুজনেরই পাখির চোখ হচ্ছে সাংসদ হওয়া। বিধায়ক হয়ে কেউ এই বীজপুরে আটকে থাকতে চায়নি। কিন্তু আমি তো জানতাম ওরা দুজনের কেউই রাজনীতিতেই আসতে চায় না। সেটাই তো পাবলিক ইমেজ, যেটা পুরোটাই রহমান সাহেবের সেক্রেটারি সৌগত সুরের প্ল্যানিং। ব্যাপারটা এমনভাবেই পোর্ট্রে করা হয়েছে যেন বেশ একটা নিপাট ভদ্র শিক্ষিত ইমেজ নিয়ে ভাই বোন একসাথে রাজনীতিতে উঠে আসতে পারে। বর্তমান যে এমএলএ আছে সে তো এক প্রকার পাপেট সালমান রহমানের, সেটা তো আপনি জানেনই। সেই ভদ্রলোকের ইমেজ যে আজ খুব একটা ভালো না, সেটাও কিন্তু সৌগত সুরের প্ল্যানেই হয়েছে। বিধানসভায় হয়তো সালমান রহমানের একটা পাওয়ার আছে, কিন্তু লোকসভায় জেতাটা তো অত সোজা না, তাই না? তাহলে ওর 2 ছেলে মেয়ে কঠিন পরীক্ষার জন্য অত উতলা কেন? বিধায়ক হওয়া তো সহজ ব্যাপার, সেটা হয়ে গেলেই তো হয়। আর এই সাংসদ মানে কি শুধু লোকসভার সাংসদ নাকি? রাজ্যসভায় নেই নাকি? রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য পার্টি ফান্ডে যে টাকা দিতে হয়, সেটা সালমান রহমানের যে কোনো উত্তরাধিকারী দিতে পারবে। আচ্ছা, বুঝলাম। তাহলে একটা কথা বলুন, যে কেউই যদি বিধায়ক না হতে চায় তাহলে কি হবে? কেউ বিধায়ক না হতে চাইলে কেউ সাংসদও হতে পারবে না। সেই মর্মে সালমান রহমান অলরেডি পার্টির একদম শীর্ষ নেতৃত্বকে জানিয়ে রেখেছিলেন। এবার মুশকিল হল, এখন তো উনি মৃত। এখন এই পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এই ভাই বোনকে নিয়ে কি করবে সেটা আমি জানি না। পাবলিক ইমেজ তো দুজনেরই কিছু নেই। সালমান রহমানের নাম ভাঙিয়ে তো বেশি দিন খাওয়া যাবে না, তাই না? কেউ না কেউ তো উঠে আসবেই। টাকা পয়সা তো 2 ভাই বোনের কাছেই যথেষ্ট, তাই না? আহা, সেখানে একটা টুইস্ট আছে। সালমান সাহেব একটা কারণে ওর মৃত্যুর একদিন আগেই একটা উইল করেছে, যেটাতে ব্যবসার সিংহভাগটাই মেয়েকে দিয়ে গেছে। আচ্ছা, কিরকম? উনি শেষ যে উইলটা আমার কাছে করেন, মানে যেটা আমার কাছে রাখা আছে, সেটা হয়েছে 1 মাস আগে। উইলটা এমনিতে বেশ স্বাভাবিক, আগেই বললাম আপনাকে। পেট্রোল পাম্পের ব্যবসা মেয়ে, আর সোনার দোকান সহ বিয়েবাড়ি ছেলের দখলে। এবার হঠাৎ করেই উনি যেদিন মারা গেলেন তার আগের দিন রাতে আমাকে একটা ফোন করেন, করে বলেন যে ছেলেকে শুধু বিয়ে বাড়ি দিয়ে মেয়েকে পেট্রোল পাম্প আর সোনার দোকান পুরোটাই দিয়ে দেবেন। কেন? আমি প্রশ্ন করেছিলাম। উনি বললেন ওর নাকি বিশেষ প্ল্যান আছে। তো যাই হোক,
আমি যেহেতু সেই সময় ওর বাড়ি যেতে পারিনি, তাই ওকে বললাম যে আপনি নিজে হাতে উইলটা লিখে রাখুন। বয়ানটাও বলে দিলাম, ও যতক্ষণ লিখল ততক্ষণ আমি ফোনেই ডিকটেক্ট করে দিলাম। একটু ইন্টারাপ্ট করছি, এই উইলগুলো যে হয়ে এসেছে এতদিন ধরে, তার এক্সিকিউশনের ভারও কি আপনারই? হ্যাঁ, সেটা আমারই। কিন্তু আপনি শিওর হচ্ছেন কি করে যে আপনি বললেন আর উনি লিখলেন? মানে এমনও তো হতে পারে যে উনি শুধু শুনে গেছেন, লেখেননি। সেটার ব্যাপারে আমি শিওর না, তবে আমি কিছুটা কনফার্ম যে যতক্ষণ আমি বলছিলাম ততক্ষণ উনি লিখছিলেন। ওই ধরে নিন একটু হলেও তো বোঝা যায়। ওটাতে কি ওই পার্সেন্টেজটা নেই? মানে ওই বিধানসভায় যে দাঁড়াবে সে যে এক্সট্রা টাকাটা পাবে? না, নেই। আশ্চর্য। তারপর কি হলো? সেই কাগজটা কোথায়? সম্ভবত ওর লকারে। বাড়িতে? হ্যাঁ, সালমান রহমানের একটা লকার আছে, স্পেশাল অর্ডার দিয়ে বানানো। ওর একটা মাত্র চাবি আছে, যেটা আমার কাছে থাকে। যা বাবা, তো তাহলে উনি খুলতেন কি করে? বায়োমেট্রিক। লকারটা রহমান সাহেব হাতের আঙুলের ছাপ দিয়ে খুলতেন, আর ওতে ওর সব ভেরি ইম্পর্ট্যান্ট কাগজ আছে। আমি ওর লিগ্যাল ব্যাপারটা দেখতাম বলে লকারের একমাত্র চাবি আমার কাছেই রেখে দিয়েছিলাম। পরশুদিন সবার সামনে আমি ওই লকারটা খুলে সব কাগজ বার করব সবার সামনে। তখনই রহমান সাহেবের হাতের লেখা শেষ উইল অ্যান্ড টেস্টিমনি পড়া হবে। আচ্ছা, আপনি কতটা শিওর শেষ উইলটা ওই লকারেই আছে? দেখুন, যদি আপনার ভাবনা অনুযায়ী উইল লেখা না হয়ে থাকে তাহলে তো আলাদা ব্যাপার, কিন্তু যদি উইল লেখা হয়ে থাকে তাহলে ওটা লকারেই আছে। আমি 100% শিওর। রাহুলের আর কিছু জানার ছিল না। অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জির চেম্বার থেকে বেরিয়ে শটান চলে এলো থানায়। ওকে যেন কেউ ডিস্টার্ব না করে সেই নির্দেশ ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে রাহুল নিজের চেম্বারে ঢুকে চিন্তায় ডুবে গেল। বিকেলের দিকে থানার অফিসেই ডেকে নিল সৌগত সুরকে। ভদ্রলোক এসে বসতেই রাহুল প্রশ্ন করল, সালমান রহমানের মৃত্যুর পরে শুনছি আপনি বেশ লাভবান হচ্ছেন। কে? আমি? হচ্ছেন না? এবার তো পার্টি আপনাকে বিধানসভায় দাঁড় করাচ্ছে। প্রয়াত রহমান সাহেবের আশীর্বাদ ধন্য সুপ্রশাসক ভূমিপুত্র সৌগত সুরের নামে দেওয়াল লেখা চালু হলো বলে। এই সব গাঁজাখুরি খবর কে দিল আপনাকে? কেন? এ তো একদম জলের মতন পরিষ্কার। সন্তানরা রাজনীতি করতে চায় না, অতএব আপনি ছাড়া কে আছে আর লেগাসি বহন করার মতন? খামোখা আমার পেছনে কেন পড়লেন বলুন তো? কারণ কেসটার কোনো সুরাহা পাচ্ছি না, বুঝলেন? ডক্টর বক্সিকে সন্দেহ করার মতন কিছু পেলাম না। ও যা বলল তাতে হার্ট অ্যাটাকের কারণটাকে নিয়ে কিছুটা সন্দেহ করা গেলেও হার্ট অ্যাটাকটা জেনুইন, মৃত্যুর কারণ ওটাই। হ্যাঁ, হার্ট অ্যাটাকের কারণ হিসাবে কি কোনো ব্যক্তি বা ঘটনাকে চিহ্নিত করতে পেরেছেন? না, সেটা জানতে গেলে আমাকে ওদের বাড়ির প্রত্যেককে জেরা করতে হবে, মানে লুকিয়ে চুরিয়ে করা যাবে না। আর এর কারেন্ট খেয়ে মরার ব্যাপারটা কিন্তু আমার কাছে এখনো অবিশ্বাস্যই লাগছে। ওটা সম্ভবত হয়নি, আপনি কিছু ভুল দেখে থাকতে পারেন। না স্যার, ওটা হয়েছে। ইলেকট্রিক শক তো দেওয়া হয়েছে। এক মিনিট। এমনও তো হতে পারে যে শক দিয়ে হার্ট চালু করার একটা চেষ্টা করা হয়েছিল। এরকম তো মেডিকেল ট্রিটমেন্টেই আছে, তাই না? কথাটা যেন হজম হলো না সৌগত সুরের। ভদ্রলোক একদম চুপ করে গেলেন। রাহুলের মুখে একটু হাসি ফুটল। বলল, এত সিম্পল একটা ব্যাপার আমার মাথায় আগেই আসা উচিত ছিল। হার্ট বন্ধ হয়ে যাওয়ার পর ইলেকট্রিক শক দিয়ে হার্ট চালু করার ব্যাপারে প্রাথমিক শিক্ষা তো বলিউডই আমাদের দিয়ে রেখেছে। এখানেও সেটাই হয়েছে, বুঝলেন? না, বুঝিনি। কিন্তু শকটা দিল কি? ডাক্তার বক্সি তো এসে দেখেছেন যে উনি মারা গেছেন। হার্ট চালু করার জন্য শক দিলে সেটা তো সাথে সাথেই দিতে হয় বলে জানি। উনি যদি ওরকম কোনো ট্রিটমেন্ট করে থাকেন তাহলে তো সেটা বলতেন। না হে ইন্সপেক্টর, আপনি যা ভাবছেন সেটা আংশিক ঠিক হলেও হতে পারে, পুরোটা না।
হার্ট অ্যাটাকে মরার পরে শক দেওয়া হয়েছে, এটা হয়তো আপনি ঠিক ধরেছেন, কিন্তু তার কারণ হার্ট চালু করা হয়তো ছিল না। এটা তো ওর ছেলে মেয়েকে প্রশ্ন করলেই জানা যাবে, কিন্তু সেক্ষেত্রে স্বীকার করে নিতে হবে যে আমরা সন্দেহ করছি যে সালমান রহমানের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। শুনুন, ওদের বলুন যে আপনি সূত্র মারফত খবর পেয়েছেন, তাই তদন্ত করছেন, ব্যাস মিটে যাবে। পুলিশ নিশ্চয়ই কোন সূত্রে খবর পেয়েছে সেটা বলতে বাধ্য নয়। কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা। আপনি যদি ভুল হন তাহলে আমি বলছি তো, আমি 200% শিওর। দেখুন সৌগতবাবু, হয়তো আপনি ঠিক, কিন্তু তার প্রমাণ আমি পাইনি এখনো, তাই অতটাও অ্যাগ্রেসিভভাবে আমি খেলতে পারবো না। আমাকে একটু সময় দিতেই হবে। যদি কেউ সত্যিই রহমান সাহেবকে মৃত্যুর পর কারেন্টের শক দিয়ে থাকে, তাহলে কেন দিয়েছে সেটা এখনো জানার সময় হয়তো আসেনি। আমার মনে হয় একটু অপেক্ষা করতে পারলে হয়তো কারণটা নিজে থেকেই আমাদের সামনে এসে দাঁড়াবে। বেশ, আপনাকে জানিয়ে রাখি, আগামী পরশু রহমান সাহেবের উত্তরাধিকার সংক্রান্ত উইল পড়ে শোনাবেন ওর অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জি। আপনাকে আমি ওই সভায় উইটনেস হিসেবে থাকার জন্য অনুরোধ জানিয়ে গেলাম। প্রশাসক হিসেবে আপনার উপস্থিতি আমাদের পক্ষে আনন্দদায়ক হবে। সৌগত সুর বেরিয়ে যেতে রাহুল কেস ফাইলটা বন্ধ করে ড্রয়ারে ঢুকিয়ে দিল। ও কিছুটা শিওর যে বাড়াবাড়িটা সৌগত সুরই করছে, কিন্তু কেন করছে সেটা রাহুল ধরতে পারছে না। মিটিং শুরু করতে 1 ঘন্টা দেরি হলো সবাই সময় মতন উপস্থিত না হওয়ার জন্য। বাইরের প্রবল বৃষ্টিতে অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জি নিজেই আটকে গিয়েছিল। ও আসার সাথে সাথে মিটিং শুরু করে দেওয়া হলো। একটা টি টেবিলকে ঘিরে সবাই একটা করে চেয়ারে বসে আছে। আয়েশা বেগমের দুপাশে সপরিবারে বসে আছে ওর পুত্র আর কন্যা। অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জি তার একজন লেডি অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আয়েশা বেগমের মুখোমুখি বসে আছে। ইন্সপেক্টর রাহুল সেন আর হালিশহর পৌরসভার উপপ্রধান এবং মৃত সালমান রহমানের সেক্রেটারি সৌগত সুর প্রবাল ব্যানার্জির দুপাশের দুটো সিট দখল করেছে। বাড়ির সবসময়ের কর্মী বিপ্লব ভূঁই সর্বদা চিপস পরিবেশন করে গেলে কথা শুরু করল অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জি। বেশি ভনিতা না করেই মিনিট 2 মধ্যে প্রবাল ব্যানার্জির কাছে রাখা শেষ উইল, যেটাতে মোটামুটি সবাইকে সমানভাবে সম্পত্তি ভাগ করে দেওয়া আছে, সেটা পড়ে শোনালেন। সবার মুখে যখন একটা প্রশান্তির ছাপ দেখা দিল, তখনই বোমা ফাটালো ভদ্রলোক। রহমান সাহেবের রাজনৈতিক উত্তরাধিকারীর প্রাপ্য টাকাটা আপাতত প্রবাল ব্যানার্জির কাছেই গচ্ছিত থাকবে। এই মর্মে সবাই সহমত হয়ে যাওয়ার পরে সবাই যখন টেবিলে রাখা শরবত শেষ করে বেশ একটা স্বস্তিতে আছে, তখনই আবার কথা শুরু করলো প্রবাল ব্যানার্জি। গোটা ঘরকে একদম নিশ্চুপ করে দিল প্রবাল ব্যানার্জির আওয়াজ। আপনারা এতক্ষণ যা শুনলেন সেটা কিন্তু শেষ উইল নয়। মানে মানে আমি যদ্দূর জানি তাতে স্যার যেদিন মারা যান তার আগের দিন রাতে আরও একটা উইল করেছিলেন। তো সেটা আপনি শোনালেন না কেন? কারণ সেটা আমার কাছে নেই, আছে আপনার মৃত বাবার লকারে, আর সেটা আমি আপনাদের সবার সামনে বার করতে চাই। এই এক মিনিট দাঁড়ান, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। বাবা তো আপনার কাছেই সব উইল রাখতো, এটা বাবার লকারে কেন? কারণ এটা উনি নিজের হাতে লিখেছিলেন। আমি জিনিসটা বানানোর সময় পাইনি, হয়তো এই সপ্তাহেই বানিয়ে দিতাম যদি না। হাতে লেখা উইল কি কোর্টে অ্যাডমিসেবল? হ্যাঁ, অ্যাডমিসেবল। রাহুলের উত্তর শুনে প্রবাল ব্যানার্জি সম্মতির উত্তরে মাথা নাড়ল। তারপর বলল, শুধু একটা টেকনিক্যাল ব্যাপারে ক্ষেত্রে কাজ করে। 2 জন উইটনেস লাগে যারা কনফার্ম করবে যে উইলে সই হতে দেখেছে। আর আমি যদ্দূর জানি আপনার বাড়ির 2 জনকে উইটনেস রেখেই স্যার উইলটায় সই করে ওটাকে লকারে রেখেছিলেন। তার মানে তো উইলে কি আছে সেটাও আপনি জানেন, তাই তো? হ্যাঁ, জানি তো। আসলে ড্রাফটটা আমি ওনাকে ডিকটেক্ট করে দিয়েছিলাম ওভার ফোন। তারপর ওনাকে বললাম যে বাড়ির 2 জন লোকের সামনে সই করে রাখতে। উনি বললেন যে একটু পরেই ম্যাডাম আর বিপ্লবকে ডেকে
ওদের সামনে সই করবেন। মা, বাবা সত্যিই কি এরকম হাতে লেখা উইল করে গেছে? ভদ্রমহিলা তখনও শোক কাটিয়ে উঠতে পারেননি। নিতান্ত অনিচ্ছাতেই সবার সামনে বসেছিলেন। এবার ছেলের প্রশ্ন শুনে জানালেন যে সলমান রহমান মৃত্যুর আগের দিন রাতে ওদের বেডরুমে একটা কাগজ নিয়ে এসে সেটা বেগমের সামনে সই করলেন। কি কাগজ সেটা জানতে চাইলেও উনি বলেননি, শুধু বলেছিলেন যে যদি দরকার পড়ে তাহলে যেন সইটা বেগমের সামনেই হয়েছে সেটা বেগম স্বীকার করেন। বিপ্লব ভুঁইকে ডাকা হলেও সে এসে একই কথা বলল। পার্থক্য বলতে সলমান রহমান বিপ্লবকে নিজের স্টাডিতে ডেকে নিয়েছিল। লকারটা কোথায় থাকে? বাবার স্টাডি কাম অফিস রুমে। তাহলে সেখানেই যাওয়া যাক, ওটা বার করে পড়ে নিলেই তো হলো। রাহুল চেয়ার ছেড়ে উঠে পড়ল। ওর দেখা দেখি সবাই উঠে দাঁড়ালো, শুধু আয়েশা বেগম ছাড়া। উনি যেতে চাইলেন না স্বামীর স্মৃতি বিজড়িত স্টাডি রুমে। অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জি নিজের ব্যাগ খুলে একটা লম্বা মতন চাবি বার করে সবার আগে আগে চলল। এসি লাগানো স্টাডি কাম অফিস রুমটার 3 দেয়ালেই বইয়ের তাক, তবে সেগুলো সব ভরা নয়। বেশিরভাগ তাকেই 3-4টের বেশি বই নেই। সলমান রহমান মনে হয় তাক ভরানোর জন্য বই কিনে সাজিয়ে রাখার লোক ছিলেন না। ঘরের একটা দেওয়ালের মধ্যে রাখা লকারটার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে চাবি দিয়ে লকারটা খুলে ফেলল অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জি। রাহুল লক্ষ্য করল যে চাবি লাগানোর জায়গাটার উপরে একটা ডিজিটাল ডিসপ্লে আছে, যার উপরে বড় বড় করে লেখা আছে পুট ইয়োর ফিঙ্গার হিয়ার, অর্থাৎ বায়োমেট্রিক দিয়ে লকার খুলতে গেলে ওখানে আঙুল রাখতে হবে। ওই দিকে মন ছিল বলে রাহুল ঘরের মধ্যে হঠাৎ করেই তৈরি হওয়া বিশৃঙ্খলাটা টের পেল না। যখন টের পেল তখন বুঝতে পারল যে লকারটা পুরোপুরি ফাঁকা না হলেও ওতে হুইলটা নেই, আর তাতেই ঘরের পরিস্থিতি বেশ বদলে যাচ্ছে। অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জির বর্ণিত হুইলটার সন্ধান পাওয়া গেল না। রাহুল নিজেও তল্লাশি চালালো, কিন্তু সার্চ ওয়ারেন্ট ছাড়া যেটুকু খোঁজা সম্ভব সেটুকুতে কিছুই পেল না দেখে সবাই রণে ভঙ্গ দিয়ে আবার ড্রয়িং রুমে ফিরে এলো। এবার সৌগত সুর প্রশ্ন করল নিজের চেয়ারে বসতে বসতে। প্রবাল ব্যানার্জি একদম চুপ করে গেছে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে ভদ্রলোক কি পরিমাণ চিন্তায় ডুবে আছে। রাহুলের মুখের ভাব দেখে কিছু বোঝা না গেলেও ওর চোখের দৃষ্টি প্রতীক আর নার্গিসের দিকেই বেশি ঘোরাফেরা করছে। রাহুল আর প্রবাল ব্যানার্জি ছাড়া হারিয়ে যাওয়া উইলের বিষয়বস্তু সম্বন্ধে যেহেতু বাকি কারোর কোনো ধারণা নেই, তাই তারা ব্যাপারটাকে মনে হয় না অত গুরুত্ব দিচ্ছে। এমনকি রাহুল যখন বেশ ভালোভাবেই খোঁজাখুঁজি করছিল তখন নার্গিসের পর রেহানকে বেশ বিরক্ত হতেই দেখা যায়। প্রবালবাবু, আপনি তো উইলের বিষয়বস্তু জানেন, তো সেটা বলে দিতে অসুবিধা আছে কি? আছে আছে, বিস্তর অসুবিধে আছে। প্রথমত, ওটা পাওয়া না গেলে আমার কাছে থাকা উইলটাই শেষ উইল হিসাবে গ্রান্ট হবে, যেটার বিষয়বস্তুর সাথে মিসিং উইলের বিষয়বস্তুর অনেক অনেক পার্থক্য আছে। তবে পার্থক্যটা কি সেটা আমি বলতে পারবো না। লিগ্যালি সেটা করা উচিত হবে না। দ্বিতীয়ত, ওটা মিসিং কিভাবে হলো সেটা জানার দরকার আছে। কার? এত কিছুর মাঝে সব থেকে চুপ করেছিলেন যে ব্যক্তি, অর্থাৎ প্রতীক রহমানের স্ত্রী সাবিনা, এবার মুখ খুললেন। একটু থতমত হয়ে সবার দিকে দেখে নিয়ে উত্তর দিল প্রবাল ব্যানার্জি। আমার মানে মানে আমাদের সবার না, আমাদের দরকার নেই আর উইলের। যেটা আপনার কাছে আছে সেটা একদমই জাস্টিফাইড উইল। বাবা সবাইকে সমানভাবে ভাগ করে দিয়ে গেছে। এরকম সুন্দর ঝুট ঝামেলাহীন উইল থাকতে আমরা আবার কি চাইব? কিন্তু এটা তো রহমান সাহেবের শেষ ইচ্ছে নয়। আপনি কি করে জানলেন এটা? আপনি তো শেষ মুহূর্তে বাবার আশেপাশেও ছিলেন না। এমন তো হতে পারে যে লেখা উইলটা বানানোর পরে বাবা সেটাকেই আবার নষ্ট করে ফেলেছে, কারণ বাবারই হয়তো মনে হয়েছে যে উইলটা ঠিকঠাক হয়নি। প্রতীক ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বোন নার্গিসের পাশে এসে দাঁড়িয়েছে। প্রবাল ব্যানার্জি এই সম্ভাবনাটা নিয়ে আগে ভাবেনি। হ্যাঁ, হতে পারে, হতে পারে। এরকম একটা কথা বলে আবার কি ভাবতে লাগলো, সেটা অবশ্য রাহুল ছাড়া কেউই শুনতেও পেল না। প্রতীক ততক্ষণে অনেক কথা বলতে শুরু করে দিয়েছে। তাতে মৃত সলমান রহমানের ব্যবসায়িক বুদ্ধি, দূরদৃষ্টি, তার সাথে নির্ঝঞ্ঝাট জীবন, এইসবের উপরেই বেশি জোর দিচ্ছিল ছেলেটা। হঠাৎ করেই গা ঝাড়া দিয়ে উঠে পড়ল প্রবাল ব্যানার্জি। শটান রাহুলের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর সাহেব, আমি পুলিশে একটা কমপ্লেন করতে চাই।
প্রবালের কথা শুনে সবাই চমকে উঠলেও কেউ কিছুই বলল না। কিসের কমপ্লেন? মিসিং উইলের। যেহেতু আমি জ্ঞানত জানি যে আমার ক্লায়েন্ট মৃত সলমন রহমান নিজে হাতে একটা উইল লিখে রেখে গেছিলেন তার পার্সোনাল ড্রয়ারের মধ্যে, আর সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সেটা খুঁজে বার করার অনুরোধ আমি পুলিশের কাছে রাখতে চাই। দরকারে আমি এই মুহূর্তে থানায় গিয়ে একটা জেনারেল ডায়েরি। কিন্তু কেন? তার কি দরকার আছে? খুব বললাম তো, আমরা এই উইলেই খুশি। পুলিশে কমপ্লেন করারই বা কি আছে? আর পুলিশ করবেইটা বা কি? আপনার কথা মতন তো উইল লকারে ছিল, ওটার চাবি তো আপনিই রাখতেন। চাবি ছাড়া খোলার একমাত্র উপায় ওই বায়োমেট্রিক। সেভাবে যদি খোলা হয়ে থাকে তাহলে তো বাবা নিজেই খুলেছেন। উইলে যাই থাক না কেন, বাবা যখন নিজে ওটা সরিয়েছেন তাহলে সেটা খোঁজবাড়ি বা কি দরকার? কেন, খুঁজলে কি কিছু অসুবিধা আছে? সরকারি সময় আর রিসোর্স নষ্ট করাকে অসুবিধা না মনে করলে করুন। দেখুন, আপনারা আমরা সবাই নির্ঝঞ্ঝাট মানুষ। বাবার শত চেষ্টাতেও রাজনীতিতে আসেনি এই যে ঠিক এই সমস্ত ঝামেলার জন্য, শুধুমাত্র এই সমস্ত ঝামেলার ভয়। এখন প্রবালবাবু যদি চান বাড়িতে পুলিশ ঢুকিয়ে ঝামেলা বাড়াতে, তাহলে আর কি করা যেতে পারে? আমি যদি বেশি কিছু বলতে যাই তাহলে তো আপনারা আমাকেই চোর বলে সন্দেহ করবেন, তাই না? কি তাই তো? নিজের আপত্তির কারণ জানিয়ে প্রচণ্ড বিরক্তিতে মুখ বেঁকিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কিন্তু যতক্ষণ না জানতে পারছি যে রহমান সাহেবের নিজে হাতে লেখা উইলটার কি হলো, ততক্ষণ আমি শেষ উইলের এক্সিকিউশনারের ক্ষমতা বলে উইলটা আপাতত আটকে রাখলাম। আশা করি কয়েকদিনের মধ্যেই ইন্সপেক্টর সাহেব ওটা খুঁজে পেয়ে আমাদের সামনে উপস্থিত করতে পারবেন। ততদিনের খরচ মনে হয় আপনারা চালিয়ে নিতে পারবেন। আর যদি দৈনন্দিন খরচ চালাতে অসুবিধা হয় তাহলে আমাকে খবর দেবেন, আমি নিজে এসে ব্যবস্থা করে দেব। আমার এখানে আপাতত আর কোনো কাজ নেই। আমি থানায় গিয়ে ডায়েরিটা লিখে রাখছি। সবাইকে নমস্কার করে ঘর থেকে প্রবাল ব্যানার্জি বেরিয়ে গেলে বেশ কিছুক্ষণ সবাই চুপচাপ নিজের জায়গায় বসে থাকল। নিন ইন্সপেক্টর সাহেব, আপনার কাজ শুরু করুন। খুন এই আমাদের জেরা করবেন তো নিশ্চয়ই, তাই না? প্রতীক হঠাৎ করে কথাটা বলে ঘরের পরিবেশের আচমকা পরিবর্তন ঘটালো। ওরকমভাবে কেন বলছেন প্রতীকবাবু? আমি তো এখনো সরকারিভাবে কোনো অভিযোগ পাইনি। আপনাদের এখানে উপস্থিত ছিলাম সৌগতবাবু ডেকেছিলেন বলে, এখন ঘটনাচক্রে জড়িয়ে পড়লাম। অবশ্য একদিক থেকে ভালো হয়েছে, এখানে উপস্থিত ছিলাম বলে অনেক তথ্যই ফার্স্ট হ্যান্ড জানতে পেরে গেলাম। এই বলে একটু চুপ করে থেকে সবার মুখের ভাব দেখে নিয়ে আবার রাহুল বলল, জেরা এখনই আমি কিছু করব না, শুধু কয়েকটা তথ্য জানতে চাই, আর সেটা সবার সামনেই জানতে চাই। যদি আপনারা পারমিশন দেন তাহলে আমি সেগুলো জিজ্ঞাসা করতে পারি। রাহুলের অনুমতির উত্তরে প্রতীক নিজের মায়ের দিকে তাকালো। আয়েশা বেগম নীরব সম্মতি দিলে রাহুল জানতে চাইল, আমাকে একটু শুরু থেকে বলুন, আপনারা মানে প্রতীকবাবু আর নার্গিস ম্যাডাম এই বাড়িতে কবে এলেন? আমি যতদূর জানি আপনারা তো এখানে থাকেন না। আমরা এসেছি বাবা চলে যাওয়ার 2 দিন আগে, 7 তারিখে। আপনারা মানে? মানে আমার পরিবারের দাদার পরিবার। একদিনেই এলেন? আমরা যখন এখানে আসি তখন একসাথেই আসার চেষ্টা করি, ওইভাবেই প্ল্যান করে রাখি। আপনাদের সাথে রহমান সাহেবের আলাদা করে কি কোনো কথা হয়েছে? মানে যার সাথে এই নিখোঁজ উইলের কোনো রিলেশন থাকলেও থাকতে পারে? দেখুন, আপনাকে একটা কথা জানিয়ে রাখি, বাবা চাইতেন আমি আর দাদা দুজনেই যেন রাজনীতিতে আসি, কিন্তু আমরা দুজনেই সেটা চাইতাম না। বাবা শেষ দিকে একটু প্রেশারই ক্রিয়েট করছিল। আমি যেদিন আসি সেদিন সন্ধ্যাবেলায় বাবার সাথে আমার কথা হয়েছিল। তখন আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল ওখানে, আর বাবা শটান জানিয়ে দেন যে সম্পত্তি থেকে বাদ দিয়ে দেবেন যদি সামনের বিধানসভায় দাঁড়াতে রাজি না হই। আপনি হলেন? না, ও রাজি হয়নি। আমি চাইনি, তবে অস্বীকার করব না আর সম্পত্তি পাবো না শুনে পরের দিন আমরা দুজনে একটু ডিসকাস করেছি এই ব্যাপারটা নিয়ে। ভেবেছিলাম রহমান সাহেবের সাথে এই ব্যাপারে কথাও বলবো, কিন্তু সময় পেলাম না। পরের দিনই উনি চলে গেলেন। জানি ব্যাপারটা আপনাদের কাছে কষ্টের, তবুও যদি আমাকে 9 তারিখের মানে যেদিন রহমান সাহেবের মৃত্যু হয় সেই দিনের একটা বিবরণ যদি দেন।
তাহলে ভালো হয়, মানে ঘড়ি ধরে বলতে পারলে আরো ভালো হয়। রাহুলের কথা শুনে সবাই মোটামুটি নিজে নিজের বক্তব্য রাখল। সেগুলোকে কাটছাট করে যেটা বুঝতে পারলো সেটা হলো, সলমান রহমান মৃত্যুর দিনও প্রত্যহ রুটিন ফলো করে ভোরে উঠে নামাজ পড়ে দিন শুরু করেছিলেন। সকাল 9টায় ব্রেকফাস্ট করার পরে নিজের স্টাডিতে দুপুর 1টা অবধি ছিলেন। সেখানে প্রায় আধ ঘন্টা ছেলে প্রতীকের সঙ্গে উনি ব্যবসা সংক্রান্ত কিছু কথা বলেন। দুপুর 1টা নাগাদ স্নান করতে যান। তারপর লাঞ্চ করে নিজের বেডরুমে এসে ঘুমিয়ে পড়েন। বিকেল 5টায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে সন্ধ্যা 6টা নাগাদ হঠাৎ করেই মলত্যাগ করতে ঘরের সাথে অ্যাটাচড বাথরুমে যান। সাধারণত ওই সময় কোনোদিনও ভদ্রলোকের মলত্যাগের অভ্যাস ছিল না। বাথরুমে হার্ট অ্যাটাক হয়। কোনো ক্রমে বাথরুম থেকে বেরিয়ে এসে ভদ্রলোক খাটে শুয়ে পড়েন। বাড়ির সবাই সাথে সাথেই চলে আসে, কিন্তু সবার চোখের সামনে মিনিট 5 মধ্যে তীব্র বুকে ব্যথায় সলমান রহমান দেহত্যাগ করেন। দেহত্যাগের আগেই ডক্টর বক্সিকে ফোন করে দেওয়া হয়েছিল। উনি এসে দেখে জানান যে সব শেষ। সলমান রহমানকে কেন হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়নি সেটা রাহুল জানতে চেয়েছিল। সেক্ষেত্রে উত্তর আসে যে উনি যে তৎক্ষণাৎ মারা গেছেন সেটার ব্যাপারে বাড়ির সবাই কনফার্ম ছিল, তাই বলে মৃত লোকটাকে আর টানা হ্যাঁচড়া করা হয়নি। রাহুলের আর কিছু জানার ছিল না। পরে সার্চ ওয়ারেন্ট নিয়ে বাড়িটা একবার সার্চ করবে বলে জানিয়ে রেখে রাহুল ওখান থেকে বেরিয়ে সটান থানায় চলে এলো। জুলাই 2024। রাহুলের চেম্বারে বসে সন্ধ্যাবেলায় চা খাওয়ার আমন্ত্রণ রক্ষা করতে উপস্থিত হয়েছে অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জি আর ভাইস চেয়ারম্যান সৌগত সুর। বাইরে প্রচণ্ড বৃষ্টি হলেও ওরা দুজন একদম ঘড়ি ধরে সন্ধ্যা 7টায় ঢুকে গেছে, কিন্তু এসে জানতে পারল যে রাহুল একটা কাজে বাইরে গেছে, মিনিট 15-র মধ্যে চলে আসবে। রাহুল অফিসে ঢুকলো ঠিক 7:20, একদম কাক ভেজা হয়ে। অপেক্ষারত দুজনের কাছে ক্ষমা চেয়ে স্টাফ কোয়ার্টার থেকে জামা কাপড় চেঞ্জ করে ওদের দুজনকে ওর চেম্বারে ডেকে নিল। 3 জন বসতে না বসতেই গরম চা আর শিব হোটেলের মোমো চলে এলো ওদের সামনে। নিন, শুরু করুন। আপনারা তো অনেকক্ষণ এসেছেন। না না, ওই 7টাতেই এসে গেছিলাম। তা আপনার তদন্ত কদ্দূর এগোলো? সেটার আপডেট দিতেই আপনাদের দুজনকে একসাথে ডাকা। দেখুন, আমি এই মুহূর্তে দুটো আলাদা আলাদা কেসের তদন্ত করছি, সেটা সৌগতবাবু জানলেও প্রবালবাবু জানেন না। কিন্তু দুটো কেস যেহেতু ইন্টারলিঙ্কড, আর আমার প্রাথমিক তদন্তে মনে হয়েছে আপনারা কেউই সন্দেহভাজন নন, উল্টে আপনাদের দুজনকে একসাথে পেলে হয়তো সমাধান তাড়াতাড়ি হবে, তাই আপনাদের একসাথে ডেকে নিয়েই আমি ব্রিফ করতে চাই। সৌগতবাবুর কথা মতন আমি যে তদন্ত করছি সেটা প্রবালবাবুর জানার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকলে সৌগতবাবু আপনি কিন্তু এখনই বলে দিতে পারেন। সেক্ষেত্রে আমি 2 নম্বর ব্যাপারটা নিয়ে শুধু আলোচনা করব। প্রবালবাবুকে আমি অনেকদিন ধরেই চিনি। ওদের প্রফেশনে ক্লায়েন্টদের সিক্রেসি বজায় অন্যতম কাজ। রাহুলবাবু, আপনি যদি মনে করেন যে সমগ্র ব্যাপারটা নিয়ে আমাদের দুজনের সাথে ডিসকাস করলে কেসটার সুরাহা হবে, তাহলে তাই করুন। তবে অবাঞ্ছিত তথ্য যদি কিছু আসে যা রহমান সাহেবের সুনামকে নষ্ট করতে পারে, সেগুলো যেন গোপন রাখা হয়, সেই অনুরোধ আমি আপনাদের দুজনের কাছেই করে রাখলাম। সৌগতদা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই ঘরের আলোচনা অত্যন্ত প্রয়োজনীয় না হলে এই ঘর থেকে বেরোবে না। বাহ, তাহলে তো হয়েই গেল। রাহুল কথাটা বেশ হাসি মুখ করে বলে চায়ে চুমুক দিয়ে যখন চায়ের কাপটা নামালো, তখন ওর মুখে আর হাসিটা লেগে থাকলো না। বেশ গম্ভীর মুখ করে দুজনের দিকে তাকিয়ে বলল, এবার শুনুন, কেসটা খুব জটিল, আর আমি 1 ফোঁটাও তদন্তে এগোতে পারিনি। কথাটা বলে রাহুল ওদের দুজনের মুখের দিকে তাকালো। এরকম কিছু বক্তব্য রাহুলের থেকে যে ওরা আশা করেনি সেটা ওদের মুখ দেখেই বোঝা গেলেও দুজনেই চুপ করে বসে থাকলো রাহুলকে কথা বলতে দেওয়ার উদ্দেশ্যে। ব্যাপারটা বুঝতে পেরে রাহুল আবার বলা শুরু করলো, আমি একটু কেস হিস্ট্রিটা দুজনের সামনে টাইম লাইন ধরে রাখার চেষ্টা করছি। সলমান রহমান বীজপুরের একজন ধনী এবং প্রভাবশালী ব্যক্তি, বয়স ওই 67 বছর।
ওর স্ত্রীর নাম আয়েশা বেগম, বয়স 60 বছর। বছর 3 আগে করোনাকালের মধ্যেই উনি রহমান রেসিডেন্সি তৈরি করেন। ওর এক ছেলে আর এক মেয়ে, দুজনেই বিবাহিত। ছেলে আর জামাই দুজনেই বাইরের রাজ্যে থাকে, পেশায় দুজনেই প্রফেসর। অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জির থেকে আমি জানতে পেরেছি যে সলমন রহমানের উইল ছিল এবং সর্বশেষ উইল যেটা প্রবাল বাবুর কাছে রাখা আছে সেটা অনুসারে সম্পত্তি মোটামুটি সমান ভাগেই ভাগ করা ছিল। যেহেতু রহমান সাহেব একজন প্রভাবশালী ছিলেন, উনি চাইতেন যে ওনার ছেলে এবং মেয়ে দুজনকেই জনপ্রতিনিধি করতে, কিন্তু কেউই রাজি হয়নি। সম্ভবত ওই বিধানসভায় কেউ যেতে চায় না, দুজনেরই উদ্দেশ্য সাংসদ হওয়া। তাই ভাই বোন দুজনেই ব্যাপারটা এড়িয়ে যেত। এরকম অবস্থায় গত 7ই জুলাই রহমান সাহেবের ছেলে আর মেয়ে সপরিবার কাঁচড়াপাড়ায় আসে বিশেষ কোনো কারণ ছাড়াই। 8ই জুলাই হঠাৎ করেই নতুন উইল করেন রহমান সাহেব, কিন্তু সেটা ওভার দ্য টেলিফোন প্রবাল ব্যানার্জির সাথে কথা বলে নিজে হাতে উনি লেখেন। এই তথ্যটা প্রবাল ব্যানার্জি আমাকে 14ই জুলাই জানায় এবং 16ই জুলাই মানে গতকাল বাড়ির সবার সামনেই জানিয়ে দেয়। উইলের বিষয়বস্তু অনুসারে রহমান সাহেব নিজের স্ত্রীর ভাগকে অপরিবর্তিত রেখে বাদবাকি সম্পত্তির সিংহভাগ মেয়েকে দিয়ে যান। এর পিছনে কি কারণ ছিল সেই ব্যাপারে সৌগতবাবু কি কিছু আলোকপাত করতে পারেন? কথাটা বলে সৌগত সুরের দিকে তাকালো। উইলের বিষয়বস্তু যে সৌগত সুরকে বেশ আশ্চর্য করেছে সেটা ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। এরকম কেন করতে গেলেন উনি? এক্ষেত্রে আমার একটা থিওরি আছে। উনি হয়তো চাইছিলেন যে ছেলে বিধায়ক হোক আর মেয়ে সাংসদ। বিধানসভায় যে দাঁড়াবে তার জন্য উনি কিন্তু সম্পত্তির একটা অংশ রেখে দিয়েছিলেন। সেটাতেও যখন কাজ হচ্ছে না দেখা গেল, তখন হয়তো ভদ্রলোক ছেলেকে চাপে রাখতেই এরকম একটা উইল করলেন, যাতে করে সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয়ে ছেলে বিধানসভায় দাঁড়াতে রাজি হয়ে যায়। হ্যাঁ, এটা একটা বেশ ভালো লজিক্যাল এক্সপ্লানেশন। বিধায়ক হিসেবে একজন মহিলা থেকে একজন পুরুষকে আমাদের ছোট নেতারা বেশি মানিয়ে নিতে পারবে, বিশেষ করে দুজনেই যখন রাজনীতিতে কিছুটা বাইরের লোক হিসাবে ঢুকবে আর কি। তাহলে বলা যেতে পারে যে উইলের বিষয়বস্তু যদি সলমন রহমানের ছেলে প্রতীক রহমান কোনোভাবে জেনে থাকে, এবং যদি ধরে নিই সেটা রহমান সাহেব নিজেই জানিয়েছেন, কারণ তদন্তে আমি জানতে পেরেছি রহমান সাহেবের মৃত্যুর দিন ছেলে আর বাবার মধ্যে আধ ঘন্টা ধরে কথা হয়েছিল, তাহলে ছেলের পক্ষে কিন্তু এই উইল মানা সম্ভব হবে না। সেক্ষেত্রে প্রতীকের সামনে দুটো রাস্তা খোলা থাকছে। এক, বাবার কথা মেনে বিধানসভার ভোটে দাঁড়ানো বা উইল সরিয়ে দেওয়া। রাহুল ইতিবাচক মাথা নাড়ল। তার মানে তো উইলটা আর নেই। সরিয়ে ফেললে তো নষ্ট করে দেবে সাথে সাথে, জিনিসটাই তো থাকবে না। কিন্তু সরালো কিভাবে? আমি ওই লকারটা বেশ ভালো মতন চেক করেছি, ওটাতে কোনো কিছু দিয়ে খোলার চেষ্টা হয়নি। আর যেহেতু চাবি একমাত্র প্রবালবাবুর কাছে আছে, তাই ওটা রহমান সাহেবের অনুপস্থিতিতে খোলার চেষ্টা করাটা বোকামি। এখানেও আরও একটা কিন্তু আছে। বিধানসভায় না দাঁড়ালে সম্পত্তি পাবে না, সেটা কিন্তু মেয়ে নার্গিসকেও জানিয়ে রেখেছিলেন ভদ্রলোক। অর্থাৎ দুই ছেলে মেয়েই জানত যে রহমান সাহেব এবার আর ইনসেন্টিভের লোভ না দেখিয়ে ওদের মাথায় বন্দুক ঠেকিয়ে হলেও কাজ সারবে। কিন্তু নার্গিস জানত কি যে একটা হাতে লেখা উইল আছে, যেটাতে প্রথমবারের জন্য বন্দুকটা ওর মাথায় না ওর দাদার মাথায় ঠেকিয়ে দেওয়া হয়েছে? সম্ভবত নয়। আমার মন বলছে রহমান সাহেব নার্গিসকে ব্যাপারটা মুখে বললেও প্রতীকের সাথে সেটা করেননি। হয়তো মুখে বলেছেন কিন্তু সেটা প্রতীক মানেনি, বা রহমান সাহেব এরকম কিছু একটা করতেই পারেন না সেটা ভেবে ব্যাপারটা ওনার সামনেই উড়িয়ে দিয়েছে। তার ফলে কিছুটা বাধ্য হয়েই হয়তো ওটা প্রতীককে দেখিয়েছিলেন রহমান সাহেব। আর রাহুল কথা শেষ না করেই আবার চুপ করে গিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। আর সেটাই তো বুঝতে পারছি না। তারপর প্রতীক কি করল? ধরে নিলাম ও জেনেছে যে উইল আছে, তাতেও কিছু পাবে না, এরপরও কি করবে? চুরি করবে উইলটা, তারপর নষ্ট করে দেবে। হারে ধুর মশাই, কিভাবে চুরি করবে বাবার সামনে থেকে? চুরি না করেও পারবে। ধরুন
রহমান সাহেব উইলটা প্রতীককে দেখানোর পরে আর লকারে না ঢুকিয়ে অন্য কোথাও রাখলেন। ও সেটা দেখে নিয়ে পরে কখনো সরিয়ে নিল। বাহ, কি দারুণ আইডিয়া! প্রতীক সরিয়ে নিল, আর রহমান সাহেব যখন সেটা জানতে পারবেন তখন সব সম্পত্তি প্রতীককে দিয়ে দেবেন, তাই না? আরে রহমান সাহেব যদি জানতে পারেন যে ওর উইল চুরি করেছে প্রতীক, তাহলে সাথে সাথে ছেলেকে বাড়ি থেকেই তাড়িয়ে দেবেন। প্রতীক অত বোকা না, ও দরকারে বিধানসভায় দাঁড়িয়ে যাবে, কিন্তু উইল চুরি করে সেটা নষ্ট করবে না। কিন্তু ওর মোটিভই সব থেকে বেশি, তাই না? কিভাবে করেছে সেটা জানি না, তবে উইল নষ্ট হয়ে গেলে সব থেকে বেশি লাভ প্রতীকেরই। তাহলে একটা সম্ভাব্য চোর হিসাবে প্রতীককে পাওয়া গেল। এবার আসি চুরির পদ্ধতিতে। এখানে একটা কথা প্রবালবাবুকে জানিয়ে রাখি যে এই কেস আমি হাতে নিয়েছিলাম 10 তারিখ সকালে। রহমান সাহেবকে যেদিন কবর দেওয়া হয় সেদিন আমাকে সৌগতবাবু জানিয়েছিলেন যে ওর মনে হয়েছে রহমান সাহেবকে ইলেকট্রিক কারেন্ট দিয়ে মারা হয়েছে। যদিও সেটা ডাক্তার বক্সি, মানে যিনি ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন আর কি, উনি সেটা সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। ইনফ্যাক্ট আমি যা জেনেছি তাতে রহমান সাহেবের সত্যি হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে, আর সেটা বাড়ির সবার সামনে। কিন্তু আমি হলফ করে বলছি। দাঁড়ান, আমি একবারও বলছি না যে রহমান সাহেবকে কারেন্ট দেওয়া হয়নি। আমি শুধু বলছি ওটা মৃত্যুর কারণ নয়। মানে কি বলছেন? মানে যদি কারেন্ট দেওয়া হয়ে থাকে তাহলে সেটা মৃত্যুর পর দেওয়া হয়েছে, এবং সেটা রাতের বেলায় যখন সবাই শুয়ে পড়েছে, সম্ভবত তখন। কিন্তু কেন? রাহুল সরাসরি উত্তর না দিয়ে নিজের টেবিল থেকে একটা মোবাইল বার করে আনলো। সৌগত সুর ওটা দেখে সাথে সাথেই বলল, আরে এটা তো স্যারের মোবাইল। স্যারের। এটা আজ আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, তবে এটা লকড। ওই বাড়ির কেউ ফোনের পিন জানে না। সৌগতবাবু, আপনি তোর সেক্রেটারি ছিলেন, আপনি কি জানেন এটার পিন কি? আপনি যদি না জানেন তাহলে এটা খোলার জন্য আমাকে ফরেন্সিকে পাঠাতে হবে। পিনটা আমি জানি, তবে সেটা খোলা কি ঠিক হবে? হ্যাঁ, হবে। তদন্তের স্বার্থে পুলিশের নির্দেশে একজন উইটনেস রেখে আপনি খুলছেন। যদিও পিন ব্যাপারটা ব্যক্তিগত, তবে আপনি যেহেতু ওর সেক্রেটারি ছিলেন, সেক্ষেত্রে আপনি খুললে সেটা ক্ষতি হবে না। 4টে সংখ্যা ইনপুট করে ফোনটা খুলে রাহুলের হাতে ফেরত দিল সৌগত সুর। রাহুল ফোনটা টেবিলের উপর রেখে অ্যাপ্লিকেশন ড্রয়ার থেকে একটা অ্যাপ্লিকেশন বার করে সেটা খুলতে খুলতে বলল, এই অ্যাপ্লিকেশনটা হলো ওই লকারটার অ্যাপ্লিকেশন। ওর সফটওয়্যারটা যে কোম্পানি বানিয়েছে সেখানে আমি আজ কন্ট্যাক্ট করে জানতে পারি যে ওরা লকারের সাথে একটা অ্যাপ্লিকেশনও বানিয়েছে যেখানে লকারের ফিঙ্গারপ্রিন্ট জাতীয় তথ্য পরিবর্তন করা যায়। তবে সেটার জন্য ওটিপি লাগে, কিন্তু আমারও সব লাগবে না। আমি শুধু জানতে চাই যে লকারটা 9 আর 10 তারিখ কখন কখন খোলা হয়েছিল, আর সেটা আমি পেয়ে গেছি। এই দেখুন। রাহুল কথাটা বলে ওদের দিকে ফোনটা ঘুরিয়ে দিল। ফোনে একটা লিস্ট খুলে গেছে, আর তাতে তারিখ আর সময় লেখা আছে শেষ 30 দিনে লকারটা কখন কখন খোলা হয়েছিল। রাহুল সময় আর তারিখগুলো নোট করতে করতে বলল, এই তো, এই দেখুন, 10 তারিখ রাত 3:30 সময় লকার খোলা হয়েছে, আর সেটা ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খোলা হয়েছে। তার মানে স্যারকে কেউ রাতের বেলায় ওই ঘরে নিয়ে গিয়ে লকার খুলিয়েছিল। ডেড বডিকে কিছু একটা করে বেডরুম থেকে স্টাডিতে নিয়ে গিয়ে তারপর হাতের ছাপ দিয়ে লকার খুলে উইল বার করে নষ্ট করা হয়েছে। একটা ছোট্ট অসুবিধা আছে। মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিজিটাল লক খোলে না। কেন? কারণটা বলতে গিয়ে প্রচণ্ড একটা শক খেল রাহুল। ওর মনে পড়ে গেল কেন মানুষ মারা গেলে তার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিজিটাল স্ক্রিনের লক খোলা যায় না। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রাহুল সৌগত সুরের দিকে তাকিয়ে বলল, সৌগতবাবু, একটা জিনিস বলুন তো, এরা ভাই বোন কি সত্যি জনপ্রতিনিধি হতে চায় না? দেখুন রাহুল বাবু, ওইভাবে এক কথায় উত্তর দেব কি করে বলুন? সবই তো জানেন। সবই জানি। আচ্ছা, ধরে নিন কেউই এলো না রাজনীতিতে, তাহলে কি হবে? মানে ওরা তো ধরুন এখন শেষ উইল অনুসারে বেশ ভালো সম্পত্তির অধিকারী হবে, কিন্তু দুজনেই সিদ্ধান্ত নিল যে ভোটে আসবে না, ব্যবসায় থাকবে।
তাহলে কি আপনি বীজপুরের রাজনীতির দায়িত্ব পাবেন? পেতে পারি, কিন্তু সেসব তো পরের কথা। আরে আগে বলুন তো, কে, কেন, কিভাবে মৃত রহমান সাহেবকে স্টাডিতে নিয়ে গিয়ে উইল সরালো? সেটা জানা যেতে পারে একজনের একটা প্রতিক্রিয়ার উপরে। কথাটা বলে অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জির দিকে তাকিয়ে রাহুল বলল, আপনি একটা ফোন করুন নার্গিসকে। ফোনটা স্পিকারে রাখবেন আর ওকে জানাবেন যে মিসিং উইলে কি কি ছিল। আচ্ছা না, আপনি ওয়েট করুন, আমি একটা স্টাফকে ডাকি। আপনি ফোন করলে ব্যাপারটা জমবে না। রাহুল টেবিলের উপর রাখা একটা কলিং বেল টিপলে একটা লোক ঢুকলো। রাহুল ওকে বলল এসআই রজতকে ডেকে দিতে। রজত 1 মিনিটের মধ্যে ঘরে ঢুকলো। রাহুল বলল, রজত, একটা কল করতে হবে তোমাকে মৃত সালমান রহমানের মেয়ে নার্গিসকে। আমাদের একটা কোনো স্পেশাল নাম্বার থেকে করবে। ওকে জানাবে যে ওর বাবার লেখা শেষ উইলটা যেটা মিসিং সেটা তোমার হাতে, তুমি ওটা বিক্রি করতে চাও 20 লাখ টাকা পেলে। কত স্যার? 20 লাখ। কারণ উইলের বিষয়বস্তু অনুযায়ী মৃত সালমান রহমান নার্গিসকে সমস্ত সম্পত্তির 70 ভাগ দিয়ে গেছে, যেটা বর্তমানে ও যা পাবে তার দ্বিগুণের থেকেও বেশি। রজত পুরো ব্যাপারটা বুঝে নিয়ে ফোন করলো। ফোনটা স্পিকারে রেখে 5 বার রিং হওয়ার পর ফোন তুললো একটা নারী কণ্ঠ। হ্যালো, নার্গিস বলছেন? আপনি কে? আপনার ওয়েল উইশার। কি চাই? আপনার একটা দরকারি কাগজ আমার কাছে আছে, একটু দাম দিলে সেটা দিয়ে দিতাম আপনাকে। কি কাগজ? আপনার বাবার শেষ উইল, যেটা হারিয়ে গেছে। শুনুন, ওটাতে লেখা আছে আপনার বাবার সম্পত্তির 70% আপনার। অ্যামাউন্টটা বুঝতে পারছেন নিশ্চয়ই? এবার মাত্র 20 লাখ টাকা দিলে ওটা আমি দিয়ে যাব আপনাকে। কাগজটা কিন্তু জেনুইন। দেখুন, আপনি কে আমি জানি না, তবে আমি এসবে বিশ্বাস করি না, বুঝলেন? ফালতু কথাবার্তা বন্ধ করুন। বাবার শেষ উইল অনুসারে আমার যা পাওয়ার আমি তাই পাবো। ওইসব ফেক কাগজের না আমার কোনো দরকার নেই, বুঝেছেন? ফোনটা কেটে গেল। নার্গিসই কেটে দিয়েছিল। রাহুলের মুখের হাসি বেশ চওড়া হলো। ও সৌগত সুরকে বলল, কিছু বুঝলেন? ভাই বোন মিলে উইল নষ্ট করেছে। কারেক্ট। দাঁড়ান, নার্গিস নিজে চায় না যে ও সব সম্পত্তি পাক? সেটা কি করে সম্ভব? ভাই বোনের ভালোবাসা দাদা, উল্টোটা দেখতে আমরা অভ্যস্ত, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। আমি কিছুটা আন্দাজ করেছিলাম যখন জানতে পারলাম যে ওরা দুজনে একসাথেই পার্সোনাল ট্যুর এইসব করে। ওদের দুই পরিবারের মধ্যে প্রচণ্ড বন্ডিং, বুঝলেন? আমি ভেবেছিলাম যে দুজনেই হয়তো সাংসদ হতে চায়, তাই কেউ বিধায়ক হতে চাইছে না, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ওরা দুজনেই রাজনীতিতেই আসতে চায় না। তাই প্ল্যান করেই রহমান সাহেবের মৃত্যুর পর ওরা মিলিতভাবেই রহমান সাহেবকে চেয়ারে বসিয়ে বা কিছু একটাতে করে স্টাডিতে নিয়ে এসে লকার খুলিয়েছে। তবে এই প্ল্যানে রহমান সাহেবের মিসেস মানে আয়েশা বেগম জড়িত কিনা সেটা আমি জানি না। আমার মনে হয় সেটা জানারও দরকার আছে। কেউ যদি রাজনীতিতে আসতে না চায় তাহলে তার রাজনীতি থেকে দূরে থাকাই উচিত। কিন্তু লকার খুলল কিভাবে? সেটা জানার কি খুব দরকার আছে? আলবাত আছে। আরে উইল ফুইল গুলি মারুন। ওরা যদি চায় যে ঝামেলা এড়িয়ে সমান ভাগে সম্পত্তি নিয়ে জীবনযাপন করবে, সেটা আমি আটকানোর কে? কিন্তু তা বলে এই রহস্যের সমাধান না জেনেই চলে যাব, তা কি করে হয়? সৌগতবাবু, আপনারও কি তাই মত? আমি তো প্রথম এটা নিয়ে আপনাকে জানাই, আমাকে তো জানতেই হবে। সৌগত সুর একটু যেন বিষণ্ণ। ভাই বোন মিলিতভাবে একজন মৃত মানুষের শেষ ইচ্ছাকে সম্মান জানালো না দেখে ভদ্রলোক যেন একটু ব্যথিত। শুনুন, তবে আমাদের এই স্মার্ট ডিভাইসগুলোর স্ক্রিনকে বলে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। যদি একদম সরলভাবে আপনাদের বোঝাই তাহলে বলতে হয় যে এই স্ক্রিনগুলোতে আমরা যে টাচ করে কাজ করি সেটা সম্ভব হয় আমাদের শরীরে উপস্থিত স্ট্যাটিক কারেন্টের জন্য। এবার যখন কোনো মানুষ মারা যায় তখন তার শরীরে আর সেই স্ট্যাটিক কারেন্ট থাকে না। তাই মরা মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন বা ওই জাতীয় ডিভাইস আনলক করা সম্ভব নয়। আমার ধারণা মৃত সালমান রহমানের শরীরে ওরা ইচ্ছে করেই কারেন্ট পাস করিয়েছিল যাতে করে লকারটাকে খোলা যায়। ভাবতে পারছেন?
আপনারা তো জানেনই প্রতীক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর, তাই ওর পক্ষে ব্যাপারটা এক্সিকিউট করা খুব একটা কঠিন কাজ ছিল না। তবে এটা প্রমাণ করাটা একটু শক্ত হবে, কারণ এক্ষেত্রে ক্রাইম তো কিছুই হয়নি। উইল নষ্টের কেসও ধোপে টিকবে না, কারণ উইলে সব থেকে বেশি যার পাওয়ার কথা সে তো নিজেই ইন্টারেস্টেড নয়। উল্টে মাটি খুঁড়ে রহমান সাহেবকে আবার বার করে কাঁটা ছেঁড়া করতে হবে যদি এই সব প্রমাণ করতে হয়। তো ঘরের মধ্যে কেউ কোনো কথা বলল না মিনিট 5। তারপর হঠাৎ করেই অ্যাডভোকেট প্রবাল ব্যানার্জির দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে দিল সৌগত সুর। আচ্ছা, আপনার কাছে রাখা উইল অনুযায়ী যে টাকাটা বিধানসভা নির্বাচনে স্যারের উত্তরাধিকার হিসাবে দাঁড়ানো ক্যান্ডিডেট পাবে, সেটা কি নার্গিস আর প্রতীকের মধ্যেই কাউকে হতে হবে? কেন কেন আপনি দাঁড়াবেন? টাকাটা পেলে ভেবে দেখতে পারি। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের গল্প পাঠে ছিলাম আমি সন্তু। অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। গল্পের শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিও। গল্পটির বেতার নাট্য রূপ দিয়েছে তুহিন। সমস্ত পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি আসছে শুক্রবার কর্নেলের গল্প নিয়ে। হ্যাঁ, যেমন ইতিমধ্যে আমরা একটি পোস্টে জানিয়েছিলাম যে কর্নেলের একটি বেশ বড় গল্প আসছে, সেটি আসছে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। তবে ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।